গত ক্লাসে তোমার বেঞ্জিনের প্রস্তুতি শেষ হয়েছিল, বেঞ্জিনের বিক্রিয়া শুরু করছিলাম। বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হলো সংযোজন বিক্রিয়া আর একটা হলো ইপি প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া শেষ হয়েছিল, ইপি প্রতিস্থাপন বিক্রিয়া কয়েকটা লেখা দিছিলাম: নাইট্রেশন, ফিরিল গ্রাফ অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর ব্রোমিনেশন, ক্লোরিনেশন, সালফোনেশন, গেটারম্যান কোচ। ওই বিক্রিয়াগুলো এখন পড়বো এবং এখান থেকে মূলত কৌশল আসে। তো ওই বিক্রিয়াগুলোর কৌশলগুলো দেখবো, একটা কৌশল পারলে বাকি সবগুলোর কৌশলই পারবা। তো আসলে ইপি প্রতিস্থাপন বিক্রিয়া, ইপি প্রতিস্থাপন বিক্রিয়া। হুম। এক নম্বর হলো নাইট্রেশন। নাইট্রেশন মানে হলো তুমি রিং এর মধ্যে নাইট্রোমূলক প্রবেশ করবা। অর্থাৎ নাইট্রেশন মানে রিং এ নাইট্রোমূলক প্রবেশ করানো। নাইট্রোমূলক তুমি কিভাবে প্রবেশ করাবা? নাইট্রিক অ্যাসিড এর সাথে কোনো একটা যৌগের বিক্রিয়া করার মাধ্যমে। এরকম বিক্রিয়া এর আগে দেখছিলে অ্যালকেনের মধ্যে, অ্যালকেনের নাইট্রেশন। ওখানে একটা স্পেশাল ছিল ক্লোরোফর্মে নাইট্রেশন, যেখানে উৎপন্ন হইতো CCl3NO2, ক্লোরোপিক্রিন বা কার্বনে গ্যাস। তো নাইট্রেশনের আরো একটা জিনিস এক্সাম্পল দেখছিলাম হলো গ্লিসারিন টপিকে। গ্লিসারিনের নাইট্রেশন যখন করছিলাম তখন উৎপন্ন হয়েছিল নাইট্রোগ্লিসারিন, এবং ওইটা ছিল ডিনামাইটের প্রধান উপাদান। তো এখন নাইট্রেশন করবো হলো বেনজিনের। তো ধরো একটা বেনজিন নিলাম, এই বেনজিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড যোগ করব। এই বেনজিনের মধ্যে যোগ করব নাইট্রিক অ্যাসিড HNO3। এবং তুমি পড়ছো বাক্সে ঢুকতে দালাল লাগে, অর্থাৎ বাক্সের মধ্যে তুমি যদি কাউকে প্রবেশ করাইতে চাও অবশ্যই তোমার দালাল বা প্রভাবক দেওয়া লাগবে। এইখানে প্রভাবক হিসাবে কাজ করে হলো সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড ভাঙে হলো NO2, OH- NO2+। NO2 বেঞ্জিনের মধ্যে প্রবেশ করলে উৎপন্ন করে নাইট্রো বেঞ্জিন। এই হলো তোমার নাইট্রো বেঞ্জিন। আর এই হলো বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া, প্লাস হাইড্রোজেন আর OH মিলে তৈরি করে পানি। তো পরীক্ষায় প্রশ্ন আসবে নাইট্রেশন বিক্রিয়াটা লিখো এবং তার কৌশল ব্যাখ্যা করো। তার কৌশল ব্যাখ্যা করো, অর্থাৎ এই নাইট্রেশন বিক্রিয়াটা কিভাবে হয়। তাহলে কৌশল, এই ইপি প্রতিস্থাপন বিক্রিয়া সবগুলোরই কৌশল একই রকম। সবগুলো এই তিনটা ধাপে হয়। ফার্স্ট স্টেপে বা ধাপ একে যেটা হয়, প্রথম ধাপে যেই আমার বিকারকটা আছে অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, এইটা বিক্রিয়া করে প্রভাবকের সাথে। প্রভাবক হিসেবে আছে সালফিউরিক অ্যাসিড H2SO4। দুইটা অ্যাসিড যখন তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে তখন যেই অ্যাসিডটা বেশি শক্তিশালী সেই অ্যাসিডটা H+ দান করবে, আর যেই অ্যাসিডটা দুর্বল সে ক্ষারের ন্যায় আচরণ করবে, অর্থাৎ সে OH দান করবে। তখন এই একটা OH এবং একটা হাইড্রোজেন এবং একটা OH মিলে এখান থেকে তোমার তৈরি হয় পানি, H2O+, NO2+ আকারে বের হয়ে যায়, প্লাস HSO4- তৈরি হয়। এই হলো ধাপ এক। তো সবসময় ইপি প্রতিস্থাপন বিক্রিয়ায় ধাপ একে হলো যে বিকারকটা আছে, ওই বিকারকটা হলো প্রভাবকের সাথে বিক্রিয়া করবে। এবং এখানে এই যে তোমার NO2+ তৈরি হইলো, এটা কিন্তু একটা সকল পজিটিভ চার্জ তুমি জানো ইলেকট্রোফাইল। তো এই NO2+ কিন্তু সে একটা ইলেকট্রোফাইল, এবং এই ইলেকট্রোফাইলই কিন্তু বেনজিন রিং এ প্রবেশ করবে। তাহলে স্টেপ দুইয়ে এই যে ইলেকট্রোফাইল আছে, এই ইলেকট্রোফাইল বেনজিন রিং এর মধ্যে প্রবেশ করবে। ধরো এইটা হলো বেনজিন রিং, এই বেনজিন রিং এর মধ্যে আসবে হলো ইলেকট্রোফাইল NO2+। বেনজিনের মধ্যে আসলে কেন আসে, কারণ ইলেকট্রোফাইল তো পজিটিভ, সে তো ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা, সে তো ইলেকট্রনকে চায়। আর বেনজিন রিং এর মধ্যে তো প্রচুর ইলেকট্রন আছে, so ওই ইলেকট্রনের কর্তৃক সে আকর্ষিত হয়, এই কারণে সে রিং এ অ্যাটাক করে। তো অ্যাটাক করলে কি হয়, বেনজিন, উম, এই যে হাইড্রোজেন NO2+টা চলে আসলো বেনজিনের মধ্যে। তো এখানে একটা পজিটিভ তৈরি হয়, এই যে NO2+টা যে আসলো, এই যে কার্বনটা, এই কার্বনের মধ্যে হাত হয়ে গেছিল পাঁচটা। আচ্ছা, পাঁচটা বলতে কি জিনিসটা অনেকটা এরকম আর কি, যে এই যে NO2+টা যে আসে, NO2+টা হলো তোমার বেনজিনের মধ্যে, এই NO2+টা অ্যাটাক করে, এই যে পাই বন্ধন কর্তৃক আকর্ষিত হয়। তো এই
পাই বন্ধন কর্তৃক আকর্ষিত হয়ে সে অ্যাটাক করে। তো অ্যাটাক যদি করে তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা এমন দাঁড়াইলো যে ইলেকট্রন যেগুলো আছে সেই ইলেকট্রন গুলা NO2+ নিয়ে গেছে। ইলেকট্রন গুলো যদি বেঞ্জিনের ওই কার্বনের ইলেকট্রন গুলো যদি NO2 নিয়ে যায়, তাহলে বেঞ্জিনের উম, এই হলো হাইড্রোজেন, NO2 মূলকটা আসলো, তাহলে এই পজিটিভ তো ইলেকট্রনকে নিয়ে গেছে, তো এই ইলেকট্রন গুলো সব নাইট্রো মূলকের কাছে চলে গেছে, তাহলে এই কার্বনটা হয়ে গেছে হলো পজিটিভ। আর এই কার্বনটা যদি পজিটিভ হয়, আর বাকি যে দুইটা ডাবল বন্ড আছে সেটা তো তার মতোই আছে। এই হলো সিনারিও। তাহলে নাইট্রো মূলকটা আসলো, যে ডাবল বন্ড ছিল তার কর্তৃক আকর্ষিত হওয়ার কারণে সে এখানে অ্যাটাক করে এবং ইলেকট্রন গুলো সে নিয়ে যায়, তাহলে তার পাশের কার্বনটা হয়ে যায় পজিটিভ। এই পজিটিভটা আর এখানে স্থির থাকে না, এই পজিটিভটা সমগ্র রিং এ ঘুরতে থাকে, সমগ্র রিং এর মধ্যে এটা ঘুরতে থাকে। অর্থাৎ এই পজিটিভকে নিউট্রাল করার জন্য এই ডাবল বন্ডের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলা এই কার্বনে চলে আসে। তখন এই কার্বনে চলে আসলে এ- এমন হয় যে ডাবল বন্ডটা হয় তখন এইখানে, আর এই কার্বনটা হয়ে যায় পজিটিভ, এটা তো ওর মতোই আছে, এদিকে হাইড্রোজেন আর এদিকে হলো NO2। আবার এই পজিটিভ চার্জটাকে আবার নিউট্রাল করার জন্য, এই পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য ডাবল বন্ডের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো আবার এই কার্বনে চলে আসে। তখন ডাবল বন্ডটা তৈরি হয় এই কার্বনে, এটা আগের মতো এমন ছিল, আর এই কার্বনটা হয়ে যায় তখন পজিটিভ। এই হলো হাইড্রোজেন, এই হলো NO2। এইভাবে পজিটিভটা সমগ্র জায়গায় ঘুরতে থাকে, যেই কারণে এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে না লিখে, বারবার না লিখে, এটাকে সংক্ষেপে একটা পদ্ধতিতে লিখি আর কি। এই জিনিস জন্য এই এইভাবে না লিখে এটা এইভাবে লিখি। যেহেতু পজিটিভটা সমগ্র বেঞ্জিং রিং এ ঘুরতে থাকে, এই কারণে এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা হয় যে এই যে ডাবল বন্ড, এদিকে হাইড্রোজেন, এর মধ্যে NO2 আসলো, NO2+টা আসলে সে যে অ্যাটাক করলো, তো এখানে হাইড্রোজেন আর এই হলো NO2। তো যে পজিটিভটা তৈরি হয় সেই পজিটিভটা সমগ্র বেঞ্জিনের মধ্যে ঘুরতে থাকে। এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা হয়, এরকম ডট 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 দিয়ে, অ্যারো দিয়ে নিচ মাঝখানে প্লাস, যে এই পজিটিভটা সমগ্র বেঞ্জিন চক্রের মধ্যে ঘুরতেছে। এবং এর নাম হলো সিগমা কমপ্লেক্স, বা এর বলা হয় সিগমা জটিল। এই হলো স্টেপ 2। তাহলে স্টেপ 2 তে কি হয়? স্টেপ 2 তে হলো যে বেঞ্জিনটা আছে এটা নাইট্রোমূলকের সাথে যুক্ত হয়, মানে নাইট্রোমূলকটা বেঞ্জিনে অ্যাটাক করে এবং সিগমা কমপ্লেক্স তৈরি করে। এরপর আসো স্টেপ 3। স্টেপ 3 তে এই যে সিগমা কমপ্লেক্সটা আছে, এই সিগমা কমপ্লেক্সটা থেকে বেনজিন রিং পুনরায় আবার গঠিত হয়। তাহলে এই হলো সিগমা কমপ্লেক্স, এই হলো সিগমা কমপ্লেক্স, হাইড্রোজেন NO2 কিভাবে গঠিত হয়, এর সাথে আসে হলো ওই যে বাইসালফেট আয়ন ছিল, বাইসালফেট HSO4-, এটা আবার আসে, কারণ প্রভাবক বিক্রিয়ার শুরুতেও যেমন থাকে বিক্রিয়া শেষেও তেমন থাকে। তো এ এ আবার প্রভাব আগের মতো সালফিউরিক অ্যাসিড হওয়ার জন্য কি দরকার, তার একটা H+ দরকার। তাহলে হাইড্রোজেন চলে যায়, হাইড্রোজেন সে যখন চলে যায়, যাওয়ার আগে এই হাইড্রোজেন সে আবার ইলেকট্রন রিং এর ভিতরে দিয়ে যায় এবং H+ আকারে সে বের হয়ে যায়। সেই H+ এবং এই বাইসালফেট আয়ন মিলে তখন তৈরি করে সালফিউরিক অ্যাসিড। তো H+ হওয়ার আগে হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন দিয়ে গেছে, এই জন্য বেনজিন রিং আবার আগের মতো পুনর্গঠিত হয়, কারণ পজিটিভটাকে আবার নিউট্রাল করে দেয় হাইড্রোজেনের সেই ইলেকট্রন, ফলে বেনজিন রিং আবার পুনর্গঠিত হয়। এবং পুনর্গঠিত হওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তুমি এইখানে বেনজিনকে ওরিয়েন্টেশন যেভাবে দিছো ডাবল বন্ডের, জাস্ট একটু ঘুরায় দিবা, তাহলে এই ক্ষেত্রে এইখানে একটা ডাবল বন্ড আছে, তো আমি এটা দিয়ে যাবো হলো এই জায়গায়, এই জায়গাটা চলে যাবে এই জায়গায়, আর ওই জায়গাটা চলে যাবে এই জায়গায়। অর্থাৎ বেঞ্জিন ওরিয়েন্টেশনটা ঘুরে যাবে, এটা যে দ্বিতীয় হবে আমি কোনো কথা নাই, যদি তোমার পরীক্ষা হলে মনে থাকে তাহলে দিবা আর কি। আর এই হলো NO2, এই হলো নাইট্রোবেনজিন। তাহলে স্টেপ গুলো আবার খেয়াল করো। ফার্স্ট স্টেপে হলো তোমার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়া করে পানি তৈরি করে, ইলেকট্রোফাইল তৈরি করে, বাইসালফেট আয়ন তৈরি করে। সবসময় সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশলটা একই রকমই, যে প্রভাবকের সাথে বিক্রিয়া করবে বিকারক এবং ইলেকট্রোফাইল তৈরি করবে। স্টেপ 2-এ কি হবে? সিগমা কমপ্লেক্স তৈরি হবে, ইলেকট্রোফাইল বেঞ্জিনে অ্যাটাক করবে এবং একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। স্টেপ 3-তে সেই সিগমা কমপ্লেক্স থেকে বেঞ্জিন রিং পুনর্গঠিত হবে। এই 3টা ধাপে সমস্ত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়।
কৌশল নাইট্রেশনের যেগুলোর কৌশল পরীক্ষা আসে শুধু ওগুলোর কৌশলই দেখবো। নাইট্রেশনের কৌশল পরীক্ষা আসে এই কারণে নাইট্রেশনের কৌশল দেখলাম। এরপর ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটার তোমার এই ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের কৌশল পরীক্ষা আসে। তো 2 নম্বর হলো ফিডেলক্রাফট ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যালকাইলেশন। নাইট্রেশন মানে হলো রিং এর মধ্যে নাইট্রোমূলক প্রবেশ করানো। তাহলে অ্যালকাইলেশন মানে হলো রিং এ অ্যালকাইল মূলক প্রবেশ করানো। রিং এ অ্যালকাইল অ্যালকাইলেশন মানে রিং এ অ্যালকাইল প্রবেশ করানো। ধরো যে বেনজিন, এই বেনজিনের মধ্যে যোগ করলাম অ্যালকাইল মূলক, যেহেতু প্রবেশ করাবো দিলাম CH3Cl অ্যালকাইল হ্যালাইড। এবং যেহেতু জানো যে বাক্সের উপরে দাঁড়াল বা প্রভাবক লাগে, তাহলে এখানে এখানে প্রভাবক দেওয়া লাগবে। এখানে প্রভাবক হিসেবে দেওয়া হয় অনাদ্র অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। CH3+Cl- বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে, অর্থাৎ ইলেকট্রোফাইল ঢুকে। CH3 প্রবেশ করে উৎপন্ন করলো টলোইন এবং হাইড্রোজেন ক্লোরাইড। পরীক্ষা আসবে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটি লিখো এবং তার কৌশল ব্যাখ্যা করো। এবার হলো এই বিক্রিয়াটা কিভাবে হয় সেই কৌশল দেখতে হবে। কৌশল আগেও দেখছো একই রকম হুবহু। তাহলে স্টেপ 1, ধাপ 1-এ কি হবে? ধাপ 1-এ হলো ওই যে যে বিকারকটা আছে CH3Cl, এটা হলো যুক্ত হবে কার সাথে? যে যেই প্রভাবকটা আছে আর কি, প্রভাবক হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর সাথে যুক্ত হয়ে সে উৎপন্ন করে কি Cl- CH3+। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার যেহেতু অষ্টক সংকোচন হয়, তার শেষে 6টা ইলেকট্রন থাকে, তার ইলেকট্রন দরকার। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে হলো এই Cl- থেকে মাইনাস হলো কে গ্রহণ করে। Cl- কে গ্রহণ করলে হয় AlCl4-, কারণ Cl4- এ প্রচুর ইলেকট্রন আছে। তো সে কি করে ওই ইলেকট্রনকে গ্রহণ করে, গ্রহণ করে AlCl4-, প্লাস এই যে ইলেকট্রোফাইল তৈরি হইলো CH3+। তো পরীক্ষার প্রশ্ন আসে যে তুমি যদি অনাদ্রকে ব্যবহার না করে অনাদ্র কেন ব্যবহার করা হয়? অনাদ্র কেন? আদ্র হইলে কি সমস্যা, অনাদ্র কেন? অনাদ্র ব্যবহার করা হয় কারণ হলো অনাদ্র তুমি যদি ব্যবহার না করো, তুমি যদি আদ্র ব্যবহার করো, তাহলে তো পানির মধ্যে লোন পেয়ার থাকে, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে আর এই CH3Cl এর ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ না করে পানির লোন পেয়ারকে গ্রহণ গ্রহণ করে। তো সেই যদি Cl- কে গ্রহণ না করে তাহলে তার CH3+ তৈরি হবে না। অর্থাৎ অনাদ্র তুমি যদি না নেও তাহলে সেক্ষেত্রে তো ইলেকট্রোফাইল তৈরি হবে না। অনাদ্র নেওয়ার কারণ হলো ইলেকট্রোফাইল তৈরি করা। অনাদ্র নেওয়ার কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পানি থেকে ইলেকট্রন নেওয়ার অপশন নাই, তার একটাই অপশন আছে ক্লোরিনকে নিয়ে যাওয়া। আর যখন সে ক্লোরিনকে নিয়ে যাবে তখন ইলেকট্রোফাইল তৈরি হয়ে যাবে। এবার আসলে ধাপ 2 তে হইলো তোমার এই ইলেকট্রোফাইল যেটা তৈরি হইলো, এই ইলেকট্রোফাইল হলো বেনজিন রিং এর মধ্যে অ্যাটাক করে। এই হলো বেনজিন রিং। এই বেনজিনের মধ্যে অ্যাটাক করবে হলো ইলেকট্রোফাইল CH3+, অ্যাটাক করলে উৎপন্ন হবে বেনজিন। এই হলো হাইড্রোজেন। তো তৈরি হবে হলো তোমার সিগমা কমপ্লেক্স। তো হাইড্রোজেনের মধ্যে আসলো হলো CH3 এবং উৎপন্ন করলো সিগমা কমপ্লেক্স। ধাপ 3, ধাপ 3-এ এই যে সিগমা কমপ্লেক্স আছে, এই সিগমা কমপ্লেক্স থেকে আবার বেনজিং রিং পুনর্গঠিত হবে। তো এই হইলো তোমার সিগমা কমপ্লেক্স CH3। এই সিগমা কমপ্লেক্স থেকে বেনজিং রিং আবার আগের মতো হবে। কিভাবে হবে? ওই যে প্রভাবক যে বিক্রিয়া করে তৈরি করছিল AlCl4-, প্রভাবক বিক্রিয়ার শুরুতে যেমন, বিক্রিয়া শেষেও তেমন। তো অ্যালুমিনিয়াম আবার ক্লোরিনকে ছেড়ে দেয়, AlCl3 তৈরি হয়, ওই Cl- এবং H+ মিলে উৎপন্ন করে এই Cl। হাইড্রোজেন যাওয়ার আগে ইলেকট্রন বেনজিং রিং এ দিয়ে যায়, ফলে বেনজিং রিং আবার ইলেকট্রন ফিরে পায়, পজিটিভ নেগেটিভ নিউট্রাল হয়ে বেনজিন রিং আবার আগের মতো পুনর্গঠিত হয়। তবে যদি মনে থাকে সেই ক্ষেত্রে বেনজিনের ডাবল বন্ডের ওরিয়েন্টেশন গুলা শুরুতে যেমন দিছো, মনে যদি থাকে সেই ক্ষেত্রে একটু ঘুরাই দিবা। এই হলো CH, এটা নিচে লিখি। আবার বেনজিন রিং পুনর্গঠিত হয় এবং তৈরি করে
বেনজিন রিং পুনর্গঠিত হয়ে তৈরি করে অ্যালকাইল বেনজিন বা টলোইন, CH3। ডাবল বন্ডগুলো আগে যেরকম ওরিয়েন্টেশন ছিল যদি মনে থাকে সেই ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা ঘুরে দিবা, প্লাস AlCl3 আগের মতো হয়ে যায়, আর HCl তৈরি হয়। এই হলো অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। তো আমি তো মিথাইল দিয়ে দেখাইলাম, এই ক্ষেত্রে তৈরি হচ্ছে টলোইন। আমি যদি জেনারেল ভাবে লিখি তাহলে সেই ক্ষেত্রে আমি CH3Cl না দিয়ে আমি সেক্ষেত্রে দিতে পারি RCl, যেখানে আরটা হলো পজিটিভ, সিএলটা হলো নেগেটিভ। সেই ক্ষেত্রে CH3 জায়গায় যাবে হলো আর তথা অ্যালকাইল বেনজিন। সেই ক্ষেত্রে CH3Cl এর জায়গায় হবে RCl, Cl-R ইলেকট্রোফাইলটা হবে R+, বেনজিনে অ্যাটাক করবে R+, সিগমা কমপ্লেক্স থেকে বেনজিন তৈরি হবে এবং তৈরি করবে অ্যালকাইল বেনজিন। এই হলো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এবং ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া তুমি টলুইন তৈরি করতে পারো যদি তুমি আর এর স্থলে মিথাইল ক্লোরাইড ব্যবহার করো। এতটুকু পর্যন্ত বুঝছো? বুঝছি। আচ্ছা, তো দুইটা গেল, এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার হলো ফিডল ক্রাফট অ্যাসাইলেশন। নাইট্রেশন মানে যেরকম রিং এ নাইট্রোমূলক প্রবেশ করানো, তারপর অ্যালকাইলেশন মানে যেরকম রিং এ অ্যালকাইলমূলক প্রবেশ করানো, অ্যাসাইলেশন মানে হলো রিং এ অ্যাসাইল মূলক প্রবেশ করানো। অ্যাসাইল মূলক প্রবেশ করানো। তো অ্যাসাইল মূলকের সংকেত কি? অ্যাসাইল মূলক হইলো R, C ডাবল বন্ড O পজিটিভ। এইটা হলো একটা অ্যাসাইল মূলক। এই অ্যাসাইল মূলক হলো রিং এ তুমি প্রবেশ করা পাতলা RCO, এই মূলকটা বলা হয় অ্যাসাইল মূলক RCO। এটা হলো অ্যাসাইল মূলকের সংকেত। এই RCO কে তুমি বেঞ্জিনিং এর মধ্যে প্রবেশ করাবা। তো তার জন্য তুমি বেঞ্জিন নিলাম, ধর একটা বেঞ্জিন নিলাম, এই বেঞ্জিনের মধ্যে তুমি যোগ করবা হইলো R, C ডাবল বন্ড O Cl। সো সিএলটা হইলো নেগেটিভ, আরটা হইলো পজিটিভ, Cl-, কার্বন প্লাস, রিংয়ে বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে, সো বাক্সে যাবে হইলো পজিটিভ। পজিটিভ হইলো CO বন্ড R+, হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে HCl। তো এই অ্যাসোলিউশন বিক্রিয়ার কৌশল দেখবো। কৌশল হুবহু আগের মতোই, সকল ইপি প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল একই রকম। প্রথম ধাপে হইলো বিক্রিয়ার যে প্রভাব নাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রভাবক ছাড়া তার বিক্রিয়াটা হবে না। এখানে দেওয়া লাগে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনার্দ্র কারণ হইলো আর্দ্র দিলে সে পানি থেকে লোন পেয়ার গ্রহণ করে ফেলে, তখন আর ইলেকট্রোফাইল তৈরি হয় না। কিন্তু অনার্দ্র দিলে তার একটাই অপশন আছে, সেই অপশনটা হলো ক্লোরিনকে সে গ্রহণ করে এবং ইলেকট্রোফাইল জেনারেট হয়। তো ধাপ ওয়ান 3টা ধাপে হবে। ধাপ ওয়ানে যে বিকারকটা আছে RC ডাবল বন্ড Cl, এর সাথে যুক্ত হবে হলো প্রভাবক যেটা আছে AlCl3। তো কার্বন পজিটিভ, Cl নেগেটিভ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেই ক্লোরিনকে গ্রহণ করে তৈরি করবে AlCl4- প্লাস, ইলেকট্রোফাইল তৈরি হবে RC ডাবল বন্ড O প্লাস। এই যে ইলেকট্রোফাইল তৈরি হইলো, ধাপ দুয়ে হইলো এই ইলেকট্রোফাইল বেনজিন রিং এ অ্যাটাক করে। এই হলো বেনজিন রিং। এই বেনজিন রিং এর মধ্যে আইসা অ্যাটাক করবে হলো তোমার RC ডাবল বন্ড O প্লাস, এই ইলেকট্রোফাইল সে অ্যাটাক করে। এটা করলে তৈরি হবে সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। এদিকে হাইড্রোজেন আসলো, এদিকে আসবে CO বন্ড R, তৈরি হবে সিগমা কমপ্লেক্স। এই হলো সিগমা জটিল। ধাপ 3। ধাপ 3-এ হইলো এই যে সিগমা জটিল তৈরি হইলো, এই সিগমা জটিল আবার সে বেনজিন রিং এর মধ্যে ফিরে যায়, CO বন্ড R, এ আবার যুক্ত হয় অনার্দ্র মানে AlCl4- যেটা তৈরি হয়েছিল তার সাথে সে আবার যুক্ত হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়ার শুরুতে যেমন শেষেও তেমন, কারণ সে প্রভাবক। একটা হাইড্রোজেন ক্লোরিন মিলে HCl, হাইড্রোজেন যাওয়ার আগে হাইড্রোজেন যাওয়ার আগে ইলেকট্রনকে বেনজিন রিং এর মধ্যে দিয়ে গেছে।
ফলে পজিটিভ নিউট্রাল হয়ে গেছে। বেঞ্জিন রিং আগের মতো পুনর্গঠিত হয়ে গেছে। সিও বন্ড আর, যদি মনে থাকে পরীক্ষা হলে বন্ধনটা ঘুরাই দিবা, আগে যে ওরিয়েন্টেশনে ছিল এখন নতুন ওরিয়েন্টেশন ছিল যাবে। এই হলো তোমার ফিল্ড ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে নাইট্রেশন শিখলাম, অ্যালকাইলেশন শিখলাম, অ্যাসাইলেশন শিখলাম, কৌশল সহ। এরপর হলো তোমার ব্রোমিনেশন। 4 নাম্বার হইলো ব্রোমিনেশন। ব্রোমিনেশন বা ক্লোরিনেশন একই কথা, একই রকম হুবহু। ব্রোমিনেশন মানে হলো রিঙে ব্রোমিন মূলক প্রবেশ করানো, আর ক্লোরিনেশন মানে হলো রিঙে ক্লোরিন মূলক প্রবেশ করানো। তো ক্লোরিনেশনটাই দেখি। তো ক্লোরিনেশন, ক্লোরিনেশন, ক্লোরিনেশন। তো এই হলো বেঞ্জিন। এই বেঞ্জিনের মধ্যে দিবা হলো ক্লোরিন, Cl2। ক্লোরিন মূলক প্রবেশ করানোর জন্য ক্লোরিন যোগ করবা। প্রভাবক হিসেবে থাকবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এইখানে আবার অনার্দ্র, আচ্ছা যত জায়গায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি সকল জায়গায় অনার্দ্র ফেরিক ক্লোরাইড ব্যবহার করা যায়। কারণ এখানে একটা লুইস অ্যাসিড ব্যবহার করলেই হয়। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সে একটা লুইস অ্যাসিড, মানে মূল কথা হলো লুইস অ্যাসিড ব্যবহার করতে হবে আর কি। লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড কেন ব্যবহার করতে হবে? কারণ লুইস অ্যাসিড তো হইলো তোমার ইলেকট্রন ওদের কম থাকে, অষ্টক সংকোচন হয়। এই জন্য লুইস অ্যাসিড গুলা বিকারক থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায় এবং একটা ইলেকট্রোফাইল জেনারেট হয়। এই কারণে লুইস অ্যাসিড ব্যবহার করলেই হয়। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, ফেরিক ক্লোরাইড লুইস অ্যাসিড, BF3 লুইস লুইস অ্যাসিড। তবে BF3 কখনো ইউজ করতে দেখি নাই, সব জায়গায় হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ইউজ করে অথবা ফেরিক ক্লোরাইডকে ইউজ করে, অবশ্যই অনাত্র। তো Cl হইলো, ভাঙে হইলো Cl একটা প্লাস একটা মাইনাস, বাক্সে অলওয়েজ প্লাস ঢুকে যাবে একটা ক্লোরিন, হাইড্রোজেনকে সরায় বসবে, উৎপন্ন করবে ক্লোরো বেঞ্জিন। এর কৌশল যদি খেয়াল করি হুবহু আগের মতো হবে কৌশল। 3টা ধাপে হবে। প্রথম ধাপ, প্রথম ধাপে হইলো যে বিকারকটা আছে অর্থাৎ Cl2, এটা বিক্রিয়া করবে সেই যে প্রভাবক আছে AlCl3 সাথে। Cl ভাঙে কিভাবে, Cl বন্ড Cl একটা প্লাস একটা মাইনাস, মাইনাসটাকে নিয়ে যাবে অ্যালুমিনিয়াম, উৎপন্ন করবে AlCl4 মাইনাস প্লাস Cl প্লাস। এই Cl প্লাস হলো ইলেকট্রোফাইল। তো দ্বিতীয় ধাপে এই ইলেকট্রোফাইলটা বেনজিন রিং এ অ্যাটাক করবে। এই হলো বেনজিন রিং, এর অ্যাটাক করবে হলো Cl প্লাস। অ্যাটাক করলে তৈরি হবে সিগমা কমপ্লেক্স। এই হলো সিগমা কমপ্লেক্স। এদিকে হলো হাইড্রোজেন, এদিকে হলো Cl। ধাপ নাম্বার 3, এই সিগমা কমপ্লেক্স থেকে আবার বেনজিন রিং পুনর্গঠিত হবে। এই হলো সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্স থেকে বেনজিন রিং পুনর্গঠিত হওয়ার জন্য আবার আসবে সেই AlCl4 মাইনাস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। প্রভাবক বিক্রিয়ার আগে যা, বিক্রিয়ার পরে তা। এই Cl প্লাস, হাইড্রোজেন যাওয়ার আগে ইলেকট্রন রিং এর ভিতরে দিয়ে গেছে, ফলে বেনজিন রিং আগের মতো পুনর্গঠিত হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে মনে রাখবা যে আগে হাইড্রোজেন দ্বি বন্ধনের ওরিয়েন্টেশন যেভাবে দিছো এবার একটু ঘুরাই দিবা। এই হলো তোমার ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল। 5 নাম্বার হলো ব্রোমিনেশন, এটা লিখলাম না, হুবহু এটা ক্লোরিনেশনের মতো ব্রোমিনেশন। 6 নাম্বার হলো সালফোনেশন, সালফোনেশন। ব্রোমিনেশন মানে হলো ব্রোমিন প্রবেশ করানো, ক্লোরিনেশন মানে হলো ক্লোরিন প্রবেশ করানো, অ্যালকাইলেশন মানে হলো অ্যালকাইল প্রবেশ করানো। তাহলে সালফোনেশন মানে হলো রিঙে, রিঙে SO3H প্রবেশ করানো। এই SO3H কে বলা হয় সালফোনিক, সালফোনিক অ্যাসিড মূলক। তো এই হলো বেনজিন। বেনজিনের মধ্যে এবার আমি প্রবেশ করাবো হইলো SO3H কে, তার জন্য দেওয়া লাগবে সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এখানে মূল বিকারক, প্রভাবক হিসেবে দেওয়া লাগে SO3, দেওয়া লাগে হিট। সালফিউরিক অ্যাসিড ভাঙে হইলো H প্লাস, সালফিউরিক অ্যাসিড এই ক্ষেত্রে তো ইলেকট্রোফাইল তৈরি করবে, OH বন্ড SO3H, হাইড্রোজেন দুইটা সালফার একটা, হাইড্রোজেন দুইটা সালফার একটা, অক্সিজেন চারটা, এটা প্লাস অক্সিজেন মাইনাস।
রিং এ বাক্সে প্রবেশ করে পজিটিভ SO3H অর্থাৎ ইলেকট্রোফাইল প্রবেশ করে, প্লাস এইচ আর OH মিলে তৈরি করে পানি। এই হলো সালফোনেশন বিক্রিয়া। যে যৌগটা তৈরি হলো তার নাম হলো বেনজিন, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। এই হলো তোমার সালফোনেশন। আর একটা বাকি আছে, এটা হলো গেটারম্যান কোচ, গেটারম্যান কোচ, গেটারম্যান কোচ বিক্রিয়া। গেটারম্যান কোচ নামে আরো একটা বিক্রিয়া সামনে পাবা যখন অ্যামিন টপিক পড়বা। অ্যামিন যখন পড়বা, অ্যামিনের মধ্যে আরেকটা বিক্রিয়া আছে, ওটার নাম হলো গেটারম্যান বিক্রিয়া। আর এটা হলো গেটারম্যান কোচ বিক্রিয়া, কাজে নামে প্যাচ লাগানো যাবে না। একটা হলো গেটারম্যান, একটা হলো গেটারম্যান কোচ। অর্থাৎ এখানে দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছে এটা, একজন হলো বিজ্ঞানী গেটারম্যান, আর একজন হলো বিজ্ঞানী কোচ। আর সামনে একটা বিক্রিয়া বলবো, ওটা হলো গেটারম্যান বিক্রিয়া, ওটা শুধুমাত্র বিজ্ঞানী গেটারম্যান আবিষ্কার করছে। ওটা বলবো অ্যামিন টপিকের মধ্যে। গেটারম্যান কোচ বিক্রিয়াও একটা ইপি প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে বেনজিনের মধ্যে তুমি একটা ইলেকট্রোফাইল প্রবেশ করাবা, এই হলো বেনজিন। এর সাথে বিক্রিয়া দিবা কার্বন মনোক্সাইড প্লাস HCl। প্রভাবক হিসেবে থাকবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড। তো এই যে কার্বন মনোক্সাইড প্লাস HCl, এরা একসাথে বিক্রিয়া করে উৎপন্ন করে CHOCl, যেখানে CHOটা প্লাস Clটা মাইনাস। বেনজিং রিং এ প্রবেশ করবে ইলেকট্রোফাইল তথা পজিটিভ তথা CHO প্লাস ওই Cl মাইনাস হাইড্রোজেনের সাথে মিলে HCl। অর্থাৎ গেটারম্যান কোচ বিক্রিয়ায় তুমি পাইলা হইলো বেনজালডিহাইড, বেনজালডিহাইড। কখনো যদি তোমার বেনজিন থেকে বেনজালডিহাইড তৈরি করার দরকার হয়, সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবা গেটারম্যান কোচ বিক্রিয়া। বেনজিনের প্রস্তুতি এবং বেনজিনের বিক্রিয়া উভয়ই শেষ। এখন হলো তোমার বেনজিনের পরে হলো টলোইন শুরু করবো। টলোইন শুরু করার আগে কিছু বেসিক জিনিসপত্র আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই দিই, সেটা হলো তোমার পরীক্ষায় একটা প্রশ্ন আসে প্রায়, যে বেনজিনের সমানতা। বেনজিনের সমানতা এর জন্য একটা ছক মনে রাখবা। মনে রাখবা যে বেনজিনের, বেনজিনের সমাণু নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখবা যে বেনজিনের মধ্যে কয়টা প্রতিস্থাপক আছে এটা আগে দেখবা। যদি বেনজিনের মধ্যে একটি প্রতিস্থাপক থাকে, একটি প্রতিস্থাপক থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর কোনো সমাণু নেই। যদি দুইটি প্রতিস্থাপক থাকে, দুইটি প্রতিস্থাপক থাকে, থাকলে তখন আবার দেখতে হবে যে এই দুইটা প্রতিস্থাপক, দুইটা প্রতিস্থাপক থাকলে হলো তোমার সমাণু হবে হলো তিনটা। দুইটা প্রতিস্থাপক থাকলে সমাণু হবে হলো তিনটা। যদি প্রতিস্থাপক থাকে তিনটি, তিনটি যদি প্রতিস্থাপক থাকে, তিনটি প্রতিস্থাপক থাকলে তখন দেখতে হবে এই তিনটি প্রতিস্থাপকের মধ্যে তিনটি সেম প্রতিস্থাপক কিনা, অথবা দুইটি সেম কিনা, অথবা তিনটি ভিন্ন কিনা। যদি এমন হয় যে তিনটা সেম, তখন সমানু হবে হলো তোমার তিনটা। যদি সেম হয় সেক্ষেত্রে সমানু হবে হলো তিনটা। যদি দুইটা সেম হয় একটা ভিন্ন হয় সেক্ষেত্রে সমানু হবে ছয়টা। যদি তিনটাই ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে সমানু হবে 10টা। তো বেঞ্জিনের মধ্যে যদি কোনো প্রতিস্থাপক, একটা প্রতিস্থাপক থাকে সমাণু নাই, দুইটা প্রতিস্থাপক থাকলে সমাণু হবে তিনটা, তিনটা প্রতিস্থাপক থাকলে সমাণু হবে, যদি তিনটা সেম হয় সমান হবে তিনটা, যদি দুইটা সেম হয় সমান হবে ছয়টা, যদি তিনটাই ভিন্ন হয় সমান হবে 10টা। প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ একটু খেয়াল করি। যে ধরো বেঞ্জিনের উপরে আছে হলো তোমার CH3, একটা মাত্র প্রতিস্থাপক, এর কোনো সমাণু নেই। যদি এমন হয় যে বেঞ্জিনের মধ্যে একটা আছে হলো তোমার OH আর একটা আছে ধরো OHE, তাহলে এর সমাণু হলো তোমার তিনটা। একটা হলো অর্থ পজিশনে, একটা হলো এই যে অর্থ পজিশনে, একটা হলো মেটা পজিশনে, এবং একটা হলো প্যারা পজিশনে। এই তিনটা সমান হয়। যদি এমন হয় যে তিনটা প্রতিস্থাপক থাকে, সেই ক্ষেত্রে আবার দেখতে হবে তিনটা প্রতিস্থাপক সেম নাকি ভিন্ন। যদি উদাহরণ এমন হয় যে একটা CH3 আছে, একটা CH3 আছে, এদিকে একটা CH3 আছে,
তাহলে এই ক্ষেত্রে অসমাণু হবে হলো তিনটা। যদি এরকম হয় যে বেঞ্জিনের মধ্যে যে তিনটা সমাণু আছে তার মধ্যে দুইটা সমাণু হলো সেম আর আরেকটা সমাণু হলো ভিন্ন, সেই ক্ষেত্রে তার মানে প্রতিস্থাপক, সরি, যদি তার দুইটা প্রতিস্থাপক সেম হয় আর একটা প্রতিস্থাপক ভিন্ন হয় সেই ক্ষেত্রে সমাণু হবে ছয়টি। আর যদি তিনটা প্রতিস্থাপকই ভিন্ন ভিন্ন হয়, একটা দিলাম OH, একটা CH3, আর একটা ধরো Cl, তাহলে সেই ক্ষেত্রে সমাণু হবে হলো 10টি। এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা তো এই পর্যন্ত বুঝছো? বেঞ্জিন শেষ? আচ্ছা, তো বেঞ্জিন তো শেষ, এবার হলো টলোইন আর ফেনল পড়বো। তো টলোইন এবং ফেনল পড়ার ক্ষেত্রে একটা সমস্যা হবে। সমস্যাটা হইলো যে ধরো এই যে টলোইন তো বেঞ্জিনে তো আগে থেকে কেউ ছিল না, টলোইনে তো ধরো আগে থেকে একটা CH3 আছে। এখন ধরো তুমি ওরা নাইট্রেশন করলা, HNO3 দিলা, সালফিউরিক অ্যাসিড দিলা, তাহলে এই ক্ষেত্রে তো নাইট্রেশন হবে। নাইট্রেশন হলে তো ওর রিং এর মধ্যে একটা নাইট্রোমূলক প্রবেশ করবে। তো নাইট্রোমূলকটা যে প্রবেশ করবে, এই যে NO2+টা, এটা তুমি কোথায় প্রবেশ করাবা? কারণ ওরে তো তুমি ওরে চাইলে অর্থ পজিশনে প্রবেশ করে দিতে পারো, তুমি ওরে চাইলে মাঝের যে পজিশনটা মেটা, এইখানে প্রবেশ করে দিতে পারো, তুমি চাইলে তোরে আবার যে প্যারা সেইখানে প্রবেশ করে দিতে পারো। এখন তুমি যে ওরা নাইট্রেশন করবা, নাইট্রোমূলকটা আসলে কোথায় যুক্ত হবে, কোথায় সে নাইট্রোমূলকটা যুক্ত হবে, NO2 যুক্ত হবে? এর জন্য তোমার একটা জিনিস পড়তে হবে, এর নাম হলো বেনজিনের নির্দেশক। বেনজিনের নির্দেশক অর্থাৎ কেউ একজন থাকবে যে আগে থেকে নির্দেশ করে দিবে যে সে কি অর্থ পজিশনে বসবে নাকি প্যারা পজিশনে বসবে নাকি মেটা পজিশনে বসবে। তো বেঞ্জিনের নির্দেশক হওয়ার কথা ছিল তিন ধরনের, একটা হলো অর্থ পজিশন, অর্থ প্যারা মেটা। কিন্তু প্রকৃতপক্ষে বেঞ্জিনের নির্দেশক হয় আসলে দুইটা, একটা হলো অর্থ প্যারা আর একটা হলো মেটা। অর্থাৎ যে নির্দেশক অর্থোপেরা সে অর্থ পজিশনেও বসায় আবার প্যারা পজিশনেও বসায়, আর যে নির্দেশক হলো মেটা সে হলো শুধু মেটা পজিশনে বসে। তো অর্থ এবং প্যারা এই দুইটা, একটা হলো অর্থোপেরা একটা হলো মেটা। তো এখন শিখতে হবে কারা অর্থোপেরা নির্দেশক গ্রুপ এবং কারা মেটা নির্দেশক গ্রুপ। তো এটা তুমি কিভাবে বুঝবা, এটা বোঝার জন্য একটা টেকনিক মনে রাখবা, যে কানেক্টিং কানেক্টিং পরমাণুতে কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড থাকলে মেটা, না থাকলে অর্থ প্যারা। কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড থাকলে মেটা, না থাকলে অর্থ প্যারা। কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড থাকলে মেটা, না থাকলে অর্থ প্যারা। একটা উদাহরণ দেখি। প্রথমত নিলাম ধরো ফেনল। এই যে বেনজিন তার যে কানেক্টিং পরমাণু, এই যে বেনজিনের কানেক্টিং পরমাণু হলো এই অক্সিজেন। তাহলে কানেক্টিং পরমাণুতে যদি ডাবল বন্ড থাকে, কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড থাকলে মেটা, না থাকলে অর্থোপেরা। এই কানেক্টিং পরমাণু হলো অক্সিজেন। তো অক্সিজেনের মধ্যে হলো তোমার ডাবল বন্ড, অক্সিজেনের মধ্যে হলো ডাবল বন্ড নাই। এই যে অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড নাই, কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড নাই। আর কানেক্টিং পরমাণুতে যদি ডাবল বন্ড না থাকে তাহলে এটা হলো অর্থ প্যারা ইন্ডিকেটিং গ্রুপ বা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। পরে উদাহরণে আসো, যে ধরো নিলাম বেঞ্জিনের উপরে CH3, এটা যদি একটু ভাঙায় লিখি, বেনজিন, এদিকে হলো কার্বন, তার তিন হাতে তিনটা হাইড্রোজেন, এই হলো কানেক্টিং পরমাণু বেনজিনের এই কার্বনটা, এবং এই কানেক্টিং পরমাণুতে কোনো ডাবল বন্ড নাই, এই কারণে এই হইলো অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। আরেকটা উদাহরণ নিলাম বেনজিন, তার উপরে CHO, বেঞ্জালডিহাইড, এই বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে এই হলো বেনজিন, কার্বন, আমি যদি স্ট্রাকচারে ভেঙে লিখি ডাবল বন্ড অক্সিজেন তার সাথে সিঙ্গেল বন্ড একটা হাইড্রোজেন, এখানে কানেক্টিং পরমাণু হইলো এই কার্বন হইলো কানেক্টিং পরমাণু,
এবং এই কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড আছে, এই জন্য এ হলো মেটা। 4 নাম্বার, এরকম জেরে দেখ না কেন পারবা আর কি। বেঞ্জিনের উপর দিলাম NO2। NO2 স্ট্রাকচার কেমন? NO2 স্ট্রাকচার মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। নাইট্রোজেন, একটা হলো ডাবল বন্ড অক্সিজেন, একটা সিঙ্গেল বন্ড অক্সিজেন, এটা মাইনাস এটা প্লাস, এই হলো NO2 স্ট্রাকচার। সো কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড আছে, কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড থাকলে এটা হলো মেটা, এবং NO2 হলো মেটা নির্দেশক গ্রুপ। 5 নাম্বার ধরো বেনজিন, তার উপর আমি নিলাম ক্লোরিন, কানেক্টিং পরমাণু ক্লোরিন, এবং ক্লোরিনে কোনো ডাবল বন্ড নাই। So, ক্লোরিন হলো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এরকম জিনিস দেখলে কেন এই সূত্রে অ্যাপ্লাই করে তুমি বের করতে পারবা। 6 নাম্বার, আচ্ছা 6 নাম্বার হলো ধরো এই উদাহরণটা দিলাম। আপনার কি সাবস্ক্রিপশন শেষ? এটা সাবস্ক্রিপশন কিনেই নাই কখনো, এটা তো ফ্রিতেই। এই স্লাইডটা সমস্যা হইতেছে, ফ্রিজে রেকর্ড স্লাইডটা। হ্যাঁ, ফ্রিজে রেকর্ড করেন কেন? জুমে রেকর্ড করতেছি, জুমে তো সাবস্ক্রিপশন শেষ হবে আরো পরে। ও ইয়াতে স্লাইডে। এটা তো স্লাইডে। আচ্ছা এই স্লাইডের সমস্যা হচ্ছে, আমি আরেকটা স্লাইডে লিখি। আচ্ছা, তো ওই অর্থপ্যারামেডিক গ্রুপ দেখতেছিলাম আর কি, প্র্যাকটিস করতেছিলাম, দেখলাম সবগুলোই মিল আছে। তো এরপর উদাহরণে আসো 6 নাম্বারে। 6 নাম্বারে ধরো এই জিনিসটা দিলাম আর কি, যে NH CO CH3। এটা যদি তুমি ভেঙে লেখো তাহলে এই হলো বেনজিন। আর বেনজিনের মাথায় হলো আছে একটা নাইট্রোজেন, তার সাথে আছে হলো একটা হাইড্রোজেন, আছে C+O বন্ড CH3। এখানে বেনজিনের কানেক্টিং পরমাণু হলো নাইট্রোজেন, এবং কানেক্টিং পরমাণুতে কোনো ডাবল বন্ড নাই, ডাবল বন্ড পরে আছে কিন্তু কানেক্টিং পরমাণুতে নাই। তো এটা হলো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। 6 নাম্বার, 7 নাম্বার, এই যে সূত্রটা আমি লিখলাম, এটা তো আসলে কোনো গতানুগতিক সূত্র না বা বইয়ের কোনো অফিসিয়াল সূত্র না, এটা একটা বানানো, সিনিয়র ভাই ব্রাদার যারা আছে তারা বানাইছে এগুলা। তো এই সূত্রের একটা লিমিটেশন আছে, লিমিটেশন হইলো যে এই যে বেনজিন, এর উপরে যদি তুমি ধরো CN বসাও, এটা তো কোনো ব্যতিক্রম নাই, এর কোনো ব্যতিক্রম নাই। এখানে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, সো ডাবল বন্ড আছে, সো এই হলো মেটা নির্দেশক গ্রুপ। ব্যতিক্রম হইলো এই যে এখন যে উদাহরণটা দিব সেখানে ধরো বেনজিনের উপরে আছে হইলো NC, আইসোসায়ানো বেনজিন, NC কে যদি স্ট্রাকচারে ভেঙে লিখি তাহলে হয় বেনজিন নাইট্রোজেন ডাবল বন্ড কার্বন। এখানে হইলো তোমার কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড আছে, তাহলে এই ক্ষেত্রে ওর মেটা হওয়ার কথা, ওর হইলো মেটা হওয়ার কথা, কিন্তু আসলে ও হইলো মেটা হয় না, ও হইলো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। এই একটাই ব্যতিক্রম। কানেক্টিং পরমাণুতে ডাবল বন্ড থাকলে মেটা, না থাকলে অর্থপ্যারা। এই হলো ছিল বেঞ্জিনের নির্দেশক, নির্দেশক পড়ানো কমপ্লিট। তবে এইখানে শেষ না, বোর্ডে প্রশ্ন আসে যে এই যে একটু আগে যে দেখলা যে টলোইন মানে CH3, এটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। প্রশ্ন আসে CH3 কেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, অর্থাৎ তোমার এই কেন জিনিসটা পরীক্ষায় আসে, তখন তোমার ব্যাখ্যা করতে হবে কেন CH3 অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, কেন CHO মেটা নির্দেশক গ্রুপ,
কেন NO2 মেটা নির্দেশক গ্রুপ? এই কেনর উত্তরটা এখন দেখতে হবে। এই কেনর উত্তর জানার জন্য তোমার শিখতে হবে বেনজিনের রেজোনেন্স। রেজোনেন্স বাংলায় বলা হয় অনুরণন। 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 তো রেজোনেন্স হলো তোমার যে বেনজিনের মধ্যে ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে। রেজোনেন্স বলতে তুমি বোঝা হলো মানে বোঝায় হলো মূলত বোঝায় হলো যে ইলেকট্রন যেগুলো আছে ইলেকট্রন গুলা রিঙে রিঙে কিভাবে ঘুরে। কিভাবে ঘুরে এটা জানতে পারলে তুমি বলে দিতে পারবা যে সে কি অর্থোপ্যার নির্দিষ্ট গ্রুপ নাকি মেটা নির্দিষ্ট গ্রুপ। এখন এই কয়েকটা রেজোনেন্স একটু দেখি। প্রথমত ধরো, যেটা পরীক্ষা সবচেয়ে বেশিবার আসছে সেটা হলো টলুইনের রেজোনেন্স। টলুইনের রেজোনেন্সটা একটু দেখি। রেজোনেন্স মানে হলো ইলেকট্রন কিভাবে ঘুরে। এই বেনজিনের ইলেকট্রন গুলো কিন্তু ঘুরে। ধরো বেনজিন টলুইন এই অবস্থায় আছে, কিছুক্ষণ পরে কিন্তু টলুইন কিন্তু আর এই অবস্থায় থাকবে না। কিছুক্ষণ পরে কিন্তু টলুইন আবার তার ওরিয়েন্টেশন চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ আগে সে যে ওরিয়েন্টেশনে ছিল এখন কিন্তু সে আর ওই ওরিয়েন্টেশনে থাকবে না। এই জন্য কিন্তু আমরা বেনজিন যে রিং আছে সেই রিংকে কিন্তু ওইভাবে প্রকাশ করি, যেরকম গোল্লা দেয়া বেনজিন রিংকে প্রকাশ করি যে ইলেকট্রন গুলা ক্রমান্বয়ে ঘুরতেছে, ওরিয়েন্টেশন চেঞ্জ করতেছে। তো এই ঘূর্ণনটা কিভাবে হয় এটা যদি তুমি দেখো তাহলে তুমি মানে বলতে পারবা যে এটা কি অর্থোপ্যারা নাকি মেটা। আর এই ঘূর্ণন এর যে ব্যাপারটা ইলেকট্রন যে ঘুরে এরই বলা হয় মূলত রেজোনেন্স। তো টলুইনের রেজোনেন্সটা প্রথমত দেখি। প্রথম প্রথম কঠিন লাগতে পারে। আমিও আসলে ফার্স্ট টাইম কোনো রেজোনেন্স পাইনি। আমি ধরো ফার্স্টে মানে যখন পড়ছিলাম তখন তো ভাই পড়াইছিল। তারপর হইলো আবার বাসায় এসে ভিডিও দেখতাম। তারপর তারপরেও তো পারতাম না। তারপরে হলো তোমার বোর্ড ছিল তখন বাসায়, স্মার্ট বোর্ড। সেই স্মার্ট বোর্ডের মধ্যে হলো তোমার প্র্যাকটিস করতাম, মানে নিজে নিজে রেজোনেন্স আঁকতাম। আঁকতে আঁকতে একটা সময় পরে যে জিনিসটা মাথায় ধরে গেছে আর কি। সো কিভাবে আমি আঁকতেছি এটা খেয়াল করবা, আমার কথা খেয়াল করবা। আমার কথা যদি তুমি খেয়াল করো তাহলে তুমি রেজোনেন্স খুব সহজে আঁকতে পারবা। আর যদি কথা খেয়াল না করো তাহলে তুমি বাসায় বসে যদি বইয়ের চিত্র দেখে রেজোনেন্স আঁকতে যাও তো কখনোই আসলে শিখতে পারবে না। আমি শিখছি কিভাবে, আমি হইলো ওই কথা শুনতে শুনে শিখছি আর কি। একটা ভিডিও ছিল ওই সময় আমাদের টেনমেন্ট স্কুলের, ওই ভিডিও দেখে হলো বারবার দেখতাম, দেখতে দেখতে ভাইয়ের কথাগুলোই মুখস্থ হয়ে গেছে। তখন হইলো ওই সহজে রেজোনেন্স আঁকতে পারতাম। দেখো আমি একটা আঁকি তাহলে বুঝতে পারবা। কঠিন আছে, যথেষ্ট কঠিন আছে। আমি ফার্স্টে টলুইনের টাক। এই হলো টলুইন, ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে। এই হলো CH3, টলুইন। তো টলুইন কি করে যে সেই স্ক্রিন দেখা যাইতেছে। দেখো। আচ্ছা, তো রেজোনেন্স দেখবো আর কি যে ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে। তো আমি একটু CH3 কে একটু ভাঙায় লিখি আর কি। CH3, তো CH3 হলো এরকম কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এখানে কি ঘটনা ঘটে, এই কার্বনের চারপাশে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন গুলা থেকে কার্বন ইলেকট্রন টেনে নিয়ে আসে। কেন টেনে নিয়ে আসে, কারণ কার্বন তো হলো তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চাইতে বেশি। হাইড্রোজেনের হলো তোমার 3 পয়েন্ট, হাইড্রোজেনের হলো 2.1, হাইড্রোজেনের হলো তোমার 2.1। আর কার্বনের কত, কার্বনের হলো 2.5। তো এই কারণে কার্বন কি করে, সে ইলেকট্রন হাইড্রোজেন থেকে টেনে নিয়ে আসে। এই টেনে নিয়ে এসে সেই ইলেকট্রন গুলা সে বেনজিং রিং এর মধ্যে পুশ করে, বেনজিং রিং এর মধ্যে ঠেলে দেয়। তো এই জিনিসটাকেই আমি এইভাবে প্রকাশ করলাম, একটু ভাইঙা লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। অর্থাৎ কাহিনীটা এনে ঘটে যে উপরে যে CH3 থাকে, এই CH3 হলো কার্বনটা হলো চারপাশের হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে সেই ইলেকট্রনকে বেনজিং রিং এর মধ্যে এরকম পুশ করে।
তো বেনজিং রিং এর মধ্যে যখন সে পুশ করে, তখন এই বেনজিং রিং এর যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলা বিকর্ষিত হয়, বিকর্ষিত হয়ে এই পাশের কার্বনে চলে আসে। তাহলে পাশের কার্বনে চলে আসলে এই পাশের কার্বনটার মধ্যে সব নেগেটিভ চার্জ গুলা চলে আসে, আর এই কার্বনটা হয়ে যায় পজিটিভ। তো CH3 যে ইলেকট্রন দিল, ফলে সে এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড তৈরি করলো, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, এদিকে বাকি দুইটা ডাবল বন্ড অক্ষত থাকে। পরবর্তীতে এই যে নেগেটিভটা আছে, এই নেগেটিভটাকে প্রশমিত করার জন্য এই যে ডাবল বন্ডের যে ইলেকট্রন গুলো আছে সেটা এই কার্বনের দিকে চলে আসে। তখন এই কার্বনটা হয়ে যায় হলো তোমার নেগেটিভ, আর এই কার্বনটা তার পাশের কার্বনে যে এই যেটা যে পজিটিভ হয়েছিল, সেই পজিটিভ আর এই নেগেটিভ মিলে এইখানে তৈরি হয় ডাবল বন্ড। এই ডাবল বন্ড তো আগের মতোই আছে, ডাবল বন্ড CH3। আর কার্বনের যেহেতু পাঁচটা হাত হয়ে গেছে, সো কার্বন হলো পজিটিভ। পরবর্তীতে এই যে ডাবল, এই নেগেটিভটা আছে, এই নেগেটিভকে প্রশমিত করার জন্য এই ডাবল বন্ডে যে ইলেকট্রন গুলো আছে সেইটা মুভ করে উপরের দিকে। তখন নিচের কার্বনটা যে পজিটিভ, সেই পজিটিভ আর নেগেটিভ মিলে এইখানে তৈরি হয় ডাবল বন্ড। এই কার্বনটা নেগেটিভ, ডাবল বন্ড CH3 প্লাস, এই ডাবল বন্ড তার মতোই আছে। এই নেগেটিভকে পরবর্তীতে প্রশমিত করার জন্য CH3 যে ডাবল বন্ড এটা ভেঙে যায়, ইলেকট্রন উপরের দিকে চলে যায়, ফলে এই কার্বনটা হয়ে যায় পজিটিভ। সেই পজিটিভ আর এই নেগেটিভ মিলে তৈরি হয় ডাবল বন্ড, বাকি দুইটা আগের মতোই অক্ষত আছে। ডাবল বন্ড যেহেতু ভেঙে গেছে, হয়ে গেছে সিঙ্গেল বন্ড। যেহেতু কার্বন আবার ইলেকট্রন ফিরে পাইছে, পজিটিভ আবার নিউট্রাল হয়ে গেছে। আগে ডাবল বন্ড গুলো যেই ওরিয়েন্টেশনে ছিল, এখন ডাবল বন্ডের ওরিয়েন্টেশন ঘুরে গেছে। প্রত্যেক ক্ষেত্রে দুইটা করে অ্যারো আছে। আচ্ছা, ওটা পেপারে পড়ে আসতেছি। তাহলে এই হইলো তোমার বেনজিনের রেজোনেন্স। প্রত্যেক ক্ষেত্রে দুইটা করে অ্যারো দেওয়া লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে এই ইলেকট্রন গুলা, তাহলে আবার প্রথম থেকে আসি দাও। তো ছিল হইলো তোমার টলুইন। আমি আবার প্রথম থেকে আসি। দেখো, টলুইন ছিল, CH3 ছিল। CH3 কার্বন তার চারপাশের হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে সেই ইলেকট্রনকে বেনজিং রিং এর মধ্যে এরকম পুশ করছে। ফলে ওই ইলেকট্রনের কারণে এই রিং ইলেকট্রন গুলা বিকর্ষিত হয়ে তার পাশের কার্বনে চলে গেছে। তাহলে এ চলে গেছে তার পাশের কার্বনে, তাহলে পাশের কার্বনটা হয়ে গেল নেগেটিভ। এবং ইলেকট্রন যে সে দান করলো, ফলে কার্বন এবং ওই কার্বনের সাথে একটা ডাবল বন্ড তৈরি হইলো, কার্বনের হাত পাঁচটা হয়ে গেছে, সো একটা পজিটিভ দিলাম। তো এই নেগেটিভটাকে প্রশমিত করার জন্য এই ডাবল বন্ড ইলেকট্রন গুলো চলে গেছে প্যারা পজিশনের দিকে। ফলে এই কার্বনটা হয়েছে নেগেটিভ, আর উপরের কার্বনটা হলো পজিটিভ। সেই পজিটিভ এবং এই নেগেটিভ মিলে তখন এইখানে তৈরি হলো ডাবল বন্ড। পরবর্তীতে এই নেগেটিভকে প্রশমিত করার জন্য এই ডাবল বন্ড ইলেকট্রন গুলো চলে গেছে উপরের দিকে, ফলে উপরের কার্বনটা হয়ে গেল নেগেটিভ। এবং এই নেগেটিভ আর এই পজিটিভ কার্বন মিলে এই পজিশনে তৈরি করে একটা ডাবল বন্ড। আবার ওই নেগেটিভটাকে প্রশমিত করার জন্য ডাবল বন্ডের ইলেকট্রন গুলা মুভ করে উপরের দিকে, ফলে এই কার্বনটা হয় পজিটিভ। এবং এই নেগেটিভ এবং ওই পজিটিভ মিলে তৈরি হয় এইখানে ডাবল বন্ড। ইলেকট্রন আবার ফিরে পাইছে কার্বন, ডাবল বন্ডটা ভেঙে গেছে, কার্বন ইলেকট্রন ফিরে পাইছে, ফলে CH3 আগের মতো হয়ে গেছে, শুধু বেঞ্জিনের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। আহ, বুঝছো কি না রেজোনেন্স? ভাই অ্যারো গুলো কি আঁকতে হবে? অ্যারোগুলো আঁকতে হবে এরকম বাধ্যতামূলক না, মানে অ্যারোগুলা সবসময় আসলে দুইটা করে অ্যারো থাকে আর কি। তো আমার মনে হয় দুইটা করে, মানে আমার মাথায় সময় দুইটা করে অ্যারো থাকে। আমি যখন আঁকতাম আমার মাথায় থাকতো এটা যে দুইটা করে অ্যারো আঁকতে হবে। তো তুমি অ্যারো দুইটা আঁক করে না হলে সমস্যা না, কম বেশি হলে তোমার কোনো মার্কস কাটা যাবে না। তুমি শুধু এই পাঁচটা ফিগার আঁকতে পারলেই হলো, মানে নেগেটিভ চার্জ গুলো ঠিক মতো থাকলেই হলো, ডাবল বন্ধ ঠিক মতো থাকলেই হলো। অ্যারো গুলোতে জাস্ট ওকে বুঝাইলাম যে কিভাবে কি হয়েছে, তবে দুইটা করে সবসময় অ্যারো থাকে। চেষ্টা করবা অর্থোপেরা নির্দেশক গ্রুপের ক্ষেত্রে যেন দুইটা করে অ্যারো থাকে।
থাকলে ভালো, তাহলে পারফেক্ট বইয়ের মতো হবে একদম। এটা একদিনে শেখার জিনিস না এটা। তো আমি বললাম আমার নিজেরই শিখতে অনেক সময় লাগছে। আঁকতাম ভুল যেত, আবার মিলাইতাম, আঁকতাম ভুল যেত, আবার মিলাইতাম। এখন তো 5টা করে আছে। যখন ভার্সিটিতে পড়ছিলাম তখন তো 14টা ছিল, মানে একটা যোগ ছিল, ওটা 14টা রেজোনেন্স হইতো এরকম। সাংঘাতিক লেভেলের অবস্থা। তো এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করলে এগুলা হয়ে যায় আর কি। আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে হবে না, সময় লাগবে। আসলেই কঠিন জিনিস এগুলা, তুমি নিজে যখন একা আঁকতে যাবা তখন তুমি মিলাতে পারবে না। আচ্ছা, তো এখানে রেজোনেন্সের যেটা ঘটলো, ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু আবার রিপিট হয়, আবার পিছনের দিকে যাবে, এখান থেকে আবার এটা হবে। তো তুমি কি করবা, এরকম দুইটা করে অ্যারো দিবা। অ্যারো হবে এরকম দুইটা করে। তাহলে এটা আবার এরকম পিছনে যাবে, আবার পিছনে যাবে, আবার পিছনে যাবে, আবার পিছনে যাবে, এভাবেই চলতে থাকবে। এই হলো টলোইনের রেজোনেন্স। তো পরীক্ষায় প্রশ্ন আসবে, টলোইন কেন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ? তখন তুমি এটা দেখানোর জন্য তার রেজোনেন্স আঁকবা। তুমি রেজোনেন্স আঁকার পর তারপর এরকম তিনটে অ্যারো দিবা। তিনটে অ্যারো দিয়ে তুমি দেখাই দিবা এই যে টলোইনের যে রেজোনেন্স থেকে তুমি কি পাইলা। তুমি পাইলা হইলো এই যে CH3 ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে, ইলেকট্রন গুলা এই যে বেঞ্জিং রিং এরকম ডট দিয়ে দেখাই দিবা, পুরো বেঞ্জিং রিং এ ঘুরতেছে। আবার ইলেকট্রন গুলা কিন্তু এই এখানেও ঘুরছে, দেখো এই যে এখানে ডট ডট দিয়ে দিলাম। কারণ ইলেকট্রন গুলা বেঞ্জিং রিং এ যেরকম ঘুরছে, ইলেকট্রন গুলা কিন্তু আবার কার্বনের মধ্যেও এরকম ঘুরছে। তাহলে এইভাবে দেখাই দিলাম যে ইলেকট্রন গুলা কিভাবে ঘুরছে, ডট ডট আকারে দেখাই দিলাম। এবং সেখানে তুমি দেখাই দিবা তুমি পজিটিভ পাইছো কোন কোন কার্বনে। তুমি দেখো এখানে তুমি পজিটিভ পাইছো কোন কোন পজিশনে, সরি নেগেটিভ 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 পাইছো তুমি এই পজিশনে। তারপর তুমি নেগেটিভ পাইছো এই পজিশনে। তারপর তুমি নেগেটিভ পাইছো এই পজিশনে। এই তিনটা পজিশনে তুমি নেগেটিভ পাইছো। তাহলে এই তিনটা পজিশনে তুমি নেগেটিভ পাইছো। বেনজিন কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক অর্থাৎ বেনজিনে আসবে কিন্তু ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল নিজে কি চার্জ, পজিটিভ চার্জ। ইলেকট্রোফাইল কারে ভালোবাসে, নেগেটিভ চার্জকে ভালোবাসে। ইলেকট্রোফাইল আইসা দেখবে তার অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ বেশি। এই জন্য ইলেকট্রোফাইল সে যুক্ত হবে অর্থ আর প্যারা পজিশনে, বা অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রোফাইলটা যুক্ত হবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে টলোইন কেন, মানে CH3 কেন অর্থপ্যারা নির্দেশক গ্রুপ? তুমি রেজোনেন্স আঁকবা। রেজোনেন্স আঁকার পর তুমি এরকম ট্রিপল অ্যারোতে দেখাই দিবা, ফাইনাল একটা সামারি আকারে দেখাই দিবা যে বেনজিনের ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে, ডট ডটের সাহায্যে দেখাই দিবা। এবং তুমি বলবা যে, এবং দেখাই দিবা যে কোন কোন পজিশনে তুমি নেগেটিভ পাইছো। তুমি অর্থ পজিশন এবং প্যারা পজিশনে তুমি নেগেটিভ পাইছো। আর যেহেতু বেনজিন হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বেনজিন রিং এর মধ্যে প্রবেশ করে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল নিজে পজিটিভ চার্জ, তাহলে সে ভালোবাসে নেগেটিভ চার্জকে। এই জন্য সে ওই অবস্থানে যুক্ত হবে যেই অবস্থানে নেগেটিভ তুলনামূলক বেশি। এই জন্য ইলেকট্রোফাইলটা অর্থ এবং প্যারা পজিশনে যুক্ত হয়। এই কারণে CH3 অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। বুঝছো? বুঝছি। তাহলে তোমার এখান থেকে আসলে শিখার জিনিস একটাই, সেটা হলো রেজোনেন্স। তুমি যদি রেজোনেন্স পারো তাহলে তুমি কোশ্চেনের আনসার পারবা। এখন হলো তোমার কিছু প্রশ্ন থাকতে পারে, রেজোনেন্সের মধ্যে তুমি যদি কিছু ভুল করো, ধরো তুমি হুবহু হইলো না, দুই একটা জায়গায় ভুল করে ফেলাইলা, তার জন্য হয়তো তোমার 4-এর মধ্যে হয়তো 3 দিবে আর কি। 3 দিবে, কিন্তু কখনো তুমি এইটুকু লিখলে তোমার কখনো 3-এর কম দিবে না, তোমার রেজোনেন্সে টুকটাক যাই বলুক না কেন। আর রেজোনেন্স যদি পারফেক্ট হয় তাহলে 4-4 পাবা। এটা 4 নম্বর কোশ্চেন আসে আর কি। এই জন্য রেজোনেন্সে জোর দিতে হবে, বেশি রেজোনেন্স শিখতে হয় না, টলোইনটা শিখতে হয়, টলোইন আসে পরীক্ষায় প্রচুর পরিমাণে। দেন তোমার অর্থবেড়া একটা পারলে, অর্থবেড়া সবগুলোই পারা যায়, সবগুলো একই রকমই অর্থবেড়া। ম্যাটাও সবগুলো একই রকম। তো একটা পারলে সবগুলোই পারা যায়। এর থেকে টলোইন শিখতে হয়, আর হলো ফেনল শিখতে হয়, ফেনল পরীক্ষায় আসে। আর ওই দিক দিয়ে হইলো শিখতে হয় নাইট্রোবেনজিন, সবচেয়ে বেশি বার আসে প্রশ্ন হলো নাইট্রোবেনজিন মেটা থেকে। আর আরেকটা শিখবে হলো বেনজালডিহাইড। অর্থবেড়া তো একটা শিখলাম, এবার একটা মেটা শিখি। স্যার তো বেনজিন থেকে কি একটা সিকিউ আসবে? দেখো যোগাযোগের 3টা গ্রুপ, হ্যাঁ। একটা সৃজনশীল আসবে হলো অ্যালকেন থেকে শুরু করে অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কিন্তু গ্রিগনার্ড আছে, তারপর ক্লোরোফর্ম আছে, এরা আছে আর কি। গ্রিগনার্ড আছে, ক্লোরোফর্ম আছে, এই অ্যালকাইল হ্যালাইড সবগুলা মিলে অ্যালকাইল হ্যালাইড। গ্রিগনার্ড, ক্লোরোফর্ম, অ্যালকাইল হ্যালাইড মিলে অ্যালকাইল হ্যালাইড।
এই অ্যালকেন থেকে অ্যালকাইল পর্যন্ত তুমি একটা সৃজনশীল কমন পাবা। আর বেনজিন, বেনজিন, টলোইন, টলোইন, আর হলো ফেনল। ফেনল আগে ছিল না, তোমাদের এবার নতুন, মানে শর্ট সিলেবাসে এতদিন যাবত ফেনল ছিল না, ফুল সিলেবাসে ফেনল আছে। আমি যখন 18 সালে পরীক্ষা দিয়েছিলাম তখন ফেনল হট টপিক ছিল, মানে ফেনল প্রচুর পরীক্ষা আসতো। তো এতদিন তো ফেনল ছিল না, আবার ফেনল নতুন করে যুক্ত হইলো। এইখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। আর বাকি হলো কি, অ্যালকোহল, তারপর তোমার অ্যালডিহাইড কিটোন, তারপরে হলো অ্যাসিড, তারপরে হলো অ্যামিন। এইখান থেকে একটা সৃজনশীল আসবে। আচ্ছা, অ্যালকোহলটাকে আমি এখানে না রাখি, কারণ অ্যালকোহলটা আসলে অ্যালকাইল হ্যালাইডের পার্টের সাথে বেশি যায়। অ্যালকোহল, এই হলো তোমার জৈব যৌগের কোশ্চেন। তাহলে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যালকোহল পর্যন্ত একটা সৃজনশীল আসবো। বেনজিন, টলোইন, ফেনল থেকে একটা সৃজনশীল আসবো। আর অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যামিন, এইখান থেকে আসবে একটা সৃজনশীল। আর কোন জায়গাতে কি আসবো সেটা জানি না, কিন্তু কখনোই অ্যালডিহাইড কিটোন থেকে কোশ্চেন মিস যায় না। মানে এটা আসলে, এটা এমন একটা টপিক অ্যালডিহাইড কিটোন, যে এটা পড়ছো মানে তোমার এখান থেকে কোশ্চেন কমন আসবেই। সবচেয়ে বেশি কোশ্চেন আসছে অ্যালডিহাইড এবং কিটোন টপিক থেকে। কারণ অ্যালডিহাইড কিটোন টপিক অনেক বড়, তো এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। তো আমরা তো শেষ করছিল তোমার অ্যালকাইল হ্যালাইড পর্যন্ত, মানে যা শেষ করছি ওন থেকে একটা সেন্সিল আসবে। আর ফেনল পর্যন্ত শেষ করতে পারলে এখান থেকে একটা সেন্সিল আসবে, দুটো সেন্সিল কমন পাবা পরীক্ষার আগে। যদি পড়া যেতে পারো আর কি। তো অনেক পড়া, অনেক পড়া, অনেক পড়া। আচ্ছা, তো অর্থোপেডা তো শিখলাম, এবার একটা মেটা শিখি। মেটা হলো ধরো, নিলাম হলো বেঞ্জালডিহাইড। এই হলো বেঞ্জালডিহাইড, CHO। অর্থোপের নির্দিষ্ট গ্রুপ কি করে, চারপাশে ইলেকট্রন টেনে এনে বেঞ্জিন রিং এর মধ্যে পুশ করে। এই যে দেখো, যে টলোইনে যখন শিখছিলা, CH3 কার্বন কি করছে, চারপাশ থেকে ইলেকট্রন টেনে এনে রিং এর মধ্যে পুশ করে দিছে। আর মেটা নির্দেশক কি করে, উল্টা কাজ করে, সে রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। তাহলে বেনজিং রিং থেকে সেই ইলেকট্রন টেনে নিবে, তাহলে অর্থোপের নির্দেশক গ্রুপ বেনজিং রিং এ ইলেকট্রন প্রবেশ করায়। আর মেটা হলো রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। আচ্ছা, প্রশ্ন হলো রিং থেকে ইলেকট্রন কেন টেনে নেয়? এই হলো কার্বন, এই হলো ডাবল বন্ড অক্সিজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো বেঞ্জালডিহাইড। তো বেঞ্জালডিহাইডের এই কাহিনীটা কি হয় একটু দেখো, যে ঘটনা কি ঘটে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো তোমার বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন তার ইলেকট্রন গুলা তার দিকে টেনে নেয়। ফলে কার্বনটা হয়ে যায় পজিটিভ। এই যে কার্বনটা পজিটিভ হইলো, অক্সিজেনটা নেগেটিভ হইলো, ফলে কার্বন তার পজিটিভিটি কমানোর জন্য সে কি করে, সে আবার এই রিং থেকে ইলেকট্রন টান দেয়। তাহলে সে যখন রিং থেকে ইলেকট্রন টান দেয়, তখন সিনারিওটা কেমন হয়? তাহলে এই হলো বেনজিন রিং। এই বেনজিন রিং এর এই হলো ডাবল বন্ড, এই হলো ডাবল বন্ড। এই ডাবল বন্ডটা ভেঙে গেছে, কারণ ইলেকট্রন টান দিয়া কার্বন নিয়ে গেছে। ফলে এই কার্বন, অক্সিজেনটা হয়ে গেল নেগেটিভ, এদিকে হাইড্রোজেন, কার্বন এবং রিং এর সাথে তৈরি হলো একটা ডাবল বন্ড। কার্বন, কার্বন এবং রিং এর সাথে তৈরি হয়ে গেল একটা ডাবল বন্ড। আচ্ছা, এই হলো তোমার অবস্থা। তাহলে কার্বনের হাত কয়টা হয়েছে, চারটা হাত হয়েছে। তাহলে কার্বনের যেহেতু হাত চারটা হয়েছে, তাহলে এর পজিটিভ বা নেগেটিভ কিছু দেওয়া লাগবে না। এদিকে ডাবল বন্ড ইলেকট্রন গুলো উপরে চলে গেছে, ফলে এই কার্বনটা হয়ে গেছে কিন্তু পজিটিভ। তাহলে এইটুকু জায়গা আরেকবার বলি। তাহলে এই ছিল, সিনারিওটা ছিল এরকম যে এর তো বেনজিন এরকম আছে। তো বেনজিনের কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি,
তো অক্সিজেন কি করে, কার্বন এই ডাবল বন্ড ইলেকট্রন তার দিকে টেনে নেয়, ফলে অক্সিজেন হয়ে যায় নেগেটিভ, কার্বন হয়ে যায় পজিটিভ। কার্বন সেই পজিটিভিটি কমানোর জন্য রিং থেকে ইলেকট্রন আবার তার দিকে টেনে নেয়, ফলে কার্বন এবং নিচের কার্বনের সাথে একটা ডাবল বন্ড তৈরি হয়। ইলেকট্রন উপরে চলে গেছে, তাহলে এই পাশের কার্বনটা রিং এর কার্বনটা হয়ে গেছে পজিটিভ। অক্সিজেন ইলেকট্রন নিয়ে গেছে, অক্সিজেন হলো নেগেটিভ। আর তো কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন আছে। পরের ধাপগুলো সহজ। এই পজিটিভ কে নিউট্রাল করার জন্য ইলেকট্রন গুলা এবার চাইবে পজিটিভ যেন নিউট্রাল হয়। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য এই ডাবল বন্ড ইলেকট্রন গুলা কোন দিকে মুভ করবে, উপরের দিকে। তাহলে উপরের দিকে মুভ করলে এই নেগেটিভ এবং ওই পজিটিভ মিলে এখানে তৈরি করবে ডাবল বন্ড। এই ডাবল বন্ড আগের মতোই আছে। তাহলে এই পজিটিভকে নিউট্রাল করার জন্য ইলেকট্রন গুলা উপরে মুভ করলো, এখানে তৈরি হলো ডাবল বন্ড। এই ডাবল বন্ড আগের মতোই আছে। এই পাশের কার্বনটা হয়ে গেল নেগেটিভ, পজিটিভ। যেহেতু ইলেকট্রন গুলা বামে চলে গেছে, এই কার্বনটা হয়ে গেছে পজিটিভ। বাদ বাকি যেমন আছে তেমনই থাকবে, অক্সিজেন মাইনাস। পরের স্টেপে কি হয়, এই যে কার্বন, এই যে বেনজিন, এই দুটো বন্ড তার মতোই আছে, ডাবল বন্ড সি, বন্ড হাইড্রোজেন, অক্সিজেন মাইনাস। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য এই ইলেকট্রন গুলা মুভ করে নিচের দিকে, ফলে এইদিকে একটা ডাবল বন্ড তৈরি হয়, ফলে উপরে কার্বনটা হয়ে যায় পজিটিভ। এই কার্বনকে, এই পজিটিভকে আবার নিউট্রাল করার জন্য ডাবল বন্ডের ইলেকট্রন গুলা মুভ করে নিচের কার্বনের দিকে, ফলে এই কার্বনে তৈরি হয় একটা ডাবল বন্ড। এই দুটো ডাবল বন্ড আগের মতোই আছে। উপরের কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড ভেঙে যায়, হয়ে যায় সিঙ্গেল বন্ড। অক্সিজেন আবার তার ইলেকট্রন কার্বনকে দিয়ে দেয়, ফলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আবার পুনর্গঠিত হয়। আর হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন হাইড্রোজেনের মতোই আছে, এবং বেঞ্জিং রিং পুনর্গঠিত হয়, তবে ডাবল বন্ডের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়। এই হলো বেঞ্জালডিহাইডের রেজোনেন্স। এটা আবার পিছনে ব্যাক করে এবং এভাবেই চলতে থাকে। তাহলে আরেকবার যদি বলি, হুম, এই হলো বেঞ্জালডিহাইড আছে। কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মধ্যকার ইলেকট্রন অক্সিজেন নিয়ে যায় তার তড়িৎ বেশি হওয়ার কারণে, ফলে অক্সিজেন নেগেটিভ হয়ে যায়, কার্বনটা হয়ে যায় পজিটিভ। সে তার পজিটিভকে কমানোর জন্য রিং থেকে ইলেকট্রন টান দেয়। টান দিলে কার্বনটা এবং রিং এর কার্বনটা ডাবল বন্ড তৈরি করে, অক্সিজেন মাইনাস। এবং রিং থেকে ইলেকট্রন যেহেতু উপরে চলে গেছে, তাহলে পাশের কার্বনটা প্লাস। এই কার্বনকে নিউট্রাল করার জন্য ইলেকট্রন গুলা উপরের দিকে মুভ করে, ফলে ওই পজিটিভ এই নেগেটিভ মিলে ডাবল বন্ড তৈরি করে, কিন্তু নিচের কার্বনটা হয়ে যায় পজিটিভ। তারাই নিউট্রাল করার জন্য এই ডাবল বন্ড ইলেকট্রন গুলা নিচের দিকে মুভ করে, ফলে উপরের কার্বনটা হয়ে যায় পজিটিভ এবং ডাবল বন্ড তৈরি হয় নিচে। এই পজিটিভকে আবার নিউট্রাল করার জন্য এই ডাবল বন্ডের ইলেকট্রন গুলা মুভ করে নিচের দিকে, এই ডাবল বন্ডের ইলেকট্রন গুলা মুভ করে নিচের দিকে, ফলে এইখানে তৈরি হয় ডাবল বন্ড। ইলেকট্রন যেহেতু নিচে চলে আসছে, উপরে কার্বন হয়ে গেছে পজিটিভ, সেই পজিটিভকে নিউট্রাল করার জন্য ইলেকট্রন আবার অক্সিজেন দিয়ে দেয়, ফলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আবার পুনর্গঠিত হয় এবং কার্বনের যে বেনজিনের যে ডাবল বন্ডের পজিশন ছিল তার অবস্থান চেঞ্জ হয়, এবং এটা চলতেই থাকে। এই সমগ্র জিনিস অ্যানালাইসিস করে যা দেখলাম যে এই বেনজিনের ইলেকট্রন গুলা যে ঘুরে, তাহলে পুরো বেনজিন রিং এ ঘুরে। আর এদিকে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই অক্সিজেন এবং কার্বনের মাঝেও ঘুরে। এবং এর মধ্যে আমি রিং এর মধ্যে নেগেটিভ কোথাও পাই নাই, তবে আমি পজিটিভ পাইছি হলো অর্থ, পজিশন এবং
প্যারা পজিশনের মধ্যে। তো বেনজিন তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সো একটা ইলেকট্রোফাইল আসবে। এই ইলেকট্রোফাইল আসার পর সে দেখবে কোন পজিশনে ইলেকট্রন বেশি আছে তুলনামূলক। যেহেতু অর্থ এবং প্যারা পজিশনে অর্থ প্যারায় হইলো পজিটিভ বেশি, অর্থাৎ নেগেটিভ কম, কিন্তু মেটা পজিশনে কিন্তু পজিটিভ কম কিন্তু নেগেটিভ বেশি, অর্থাৎ মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি। এই কারণে ইলেকট্রোফাইল সে মেটা পজিশনে যুক্ত হয়। এই কারণে বেঞ্জালডিহাইড নির্দেশক মেটা নির্দেশক গ্রুপ। আচ্ছা, মেটাটা কি বুঝছো? বুঝছি, কিন্তু কঠিন আছে এটা। এগুলো কঠিন আছে, আমি তো শুরুতেই বললাম এটা আসলেই কঠিন আছে। ওগুলা তো আসলেই কঠিন, এগুলা শিখতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমি ওই তো বললাম কি কেমনে শিখছে। আমি ওই 10 মিনিট স্কুলের ওই ভাইয়ের দুটো ভিডিও দিয়ে দিব না, রেজোনেন্সের। একটা হলো ফেনলের, আর একটা হলো টলোইনের, একটা হলো নাইট্রোবেনজিনের। ওটা 5 মিনিটের ভিডিও, ওইটা বারবার দেখলে আশা করি হয়ে যাবে আর কি। আর প্র্যাকটিস করতে হবে অবশ্যই, আমি বোর্ডে আঁকতাম আর কি, তুমি খাতায় আঁকতে পারো আর কি। একে প্র্যাকটিস করতে হবে। আর এই কোশ্চেনটা শিওর আসবে পরীক্ষায়। কোশ্চেন যদি সলভ করি, চ্যাপ্টারে যখন সলভ করে তখন দেখবা এই কোশ্চেন কতবার আসছে পরীক্ষায়, কতবার। শুধু এই প্রশ্নই আসে যে কেন সিএসসির অর্থ নির্দেশক গ্রুপ, কেন, কেন নাইট্রো, নাইট্রো কেন মেটা নির্দেশক গ্রুপ, কেন বেঞ্জালডিহাইড মেটা নির্দেশক গ্রুপ, ব্যাখ্যা করো। 4 মার্কসের জন্য আসে। মেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা এখন দেখবো, সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো এটা হলো নাইট্রোবেনজিন। এখন নাইট্রোবেনজিনের স্ট্রাকচারটা আগে তোমার শিখতে হবে। তো এই তো নাইট্রোবেনজিন NO2। তো নাইট্রোবেনজিনের স্ট্রাকচারটা কেমন, নাইট্রোজেন দেখতে কেমন। এই যে বেনজিন, এই হলো নাইট্রোজেন, হ্যাঁ, দুইটা অক্সিজেন না, দুইটা অক্সিজেন না, একটা হলো ডাবল বন্ড অক্সিজেন দিবা এরকম, আর একটা সিঙ্গেল বন্ড অক্সিজেন মাইনাস প্লাস। এ দেখতেই কিন্তু এমন, অর্থাৎ নাইট্রোজেনটা পজিটিভ থাকে। নাইট্রোজেনের স্ট্রাকচারটাই এমন। এবার এর রেজোনেন্স কাঠামো দেখবো যে ইলেকট্রন কিভাবে ঘুরে। তো ধরো একটা ফার্স্টে শুরু করি। এই হলো নাইট্রোবেনজিন, ডাবল বন্ড, নাইট্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন মাইনাস প্লাস। এই হলো নাইট্রোবেনজিনের স্ট্রাকচার। তো এখন তুমি আগে থেকে কিন্তু জানো যে হলো মেটা নির্দেশক গ্রুপ। আর অর্থপ্যারা হলো রিং এর ভিতরে ইলেকট্রন পুশ করে, আর মেটা হলো রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। মেটা নির্দেশক গ্রুপ হলো ইলেকট্রন রিং থেকে টেনে নেয়। এখানে কি হয়, এই যে অক্সিজেন নাইট্রোজেন যে ডাবল বন্ড, এখানে ইলেকট্রন গুলা অক্সিজেন তার দিকে টেনে নেয়। অক্সিজেনের তড়িৎ বেশি হওয়ার কারণে অক্সিজেন নাইট্রোজেন থেকে ইলেকট্রন তার দিকে টেনে নেয়। ফলে নাইট্রোজেনটা কিন্তু আরো বেশি পজিটিভ হয়ে যায়। সেটা কমানোর জন্য সে আবার রিং থেকে টান দেয়। ফলে সিনারিওটা এমন দাঁড়াইলো যে এই তো বেনজিন রিং, এই ডাবল বন্ড গুলা যেমন এই ডাবল বন্ড গুলার এই বন্ডনটা যেমন আছে তেমনই থাকবে, এই বন্ধনটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু ইলেকট্রন যেহেতু টান দিয়ে উপরে নিয়ে গেছে, বলে এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ। আর নাইট্রোজেন ইলেকট্রন টান দিয়ে নিয়ে গেছে, তখন নাইট্রোজেন কার্বনের সাথে এখানে একটা ডাবল বন্ড তৈরি করে। এদিকে অক্সিজেন মাইনাস, আর এদিকের অক্সিজেনটাও তো ইলেকট্রন নিয়ে গেছে, তাহলে এই অক্সিজেনটাও হইলো মাইনাস, নাইট্রোজেনটা হইলো প্লাস। নাইট্রোজেন প্লাস কারণ নাইট্রোজেন হাতটা আগেও 4টা ছিল, এখনো 4টা আছে। কিন্তু নাইট্রোজেন হাত তো আসলে 4টা থাকে না, নাইট্রোজেনের হাত হলো 3টা। তো একটা বেশি হাত থাকলে ওটা পজিটিভ দ্বারা প্রকাশ করা হয়। এই কারণে নাইট্রোজেনটা এখনো পজিটিভ। তাহলে এই জিনিসটা আরেকবার বলি। তো নাইট্রোজেন নর্মালি এরকম আছে, নাইট্রোজেন স্ট্রাকচারটাই এমন। অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ বেশি, তো তো অক্সিজেন ইলেকট্রনে টান দিয়ে নিয়ে যায়, তখন নাইট্রোজেনটা আরো বেশি পজিটিভ হয়ে যায়। সেই পজিটিভকে কমানোর জন্য রিং এ ডাবল বন্ডে ইলেকট্রন আবার নাইট্রোজেন টান দেয়।
ফলে নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হয়, অক্সিজেন নেগেটিভ হয়, ইলেকট্রন নিয়ে গেছে। আর রিং এ ডাবল বন্ডার ইলেকট্রন যেহেতু উপরে চলে গেছে, এই জন্য নিচের কার্বনটা পজিটিভ হয়। আচ্ছা, এই হলো অবস্থা। এখন হলো এখান থেকে বাকিটুকু সহজ। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য এই পজিটিভকে নিউট্রাল করার জন্য ডাবল বন্ডের ইলেকট্রন গুলা মুভ করবে উপরের দিকে। উপরের দিকে মুভ করলে ডাবল বন্ডটা তৈরি হবে এই পজিশনে। আর এই কার্বনটা হয়ে যাবে, ইলেকট্রন যেহেতু উপরে চলে গেছে, এটা হবে পজিটিভ। এই ডাবল বন্ড ওর মতোই আছে। ডাবল বন্ড নাইট্রোজেন, বন্ড অক্সিজেন মাইনাস, বন্ড অক্সিজেন মাইনাস, নাইট্রোজেন প্লাস। পরবর্তীতে এই হলো বেনজিন। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য ইলেকট্রনগুলো মুভ করবে উপরের দিকে। ফলে এই কার্বনটা, না না, উপরের দিকে মুভ করলে তো নিউট্রাল হবে না, ইলেকট্রন মুভ করবে নিচের দিকে। পরে ডাবল বন্ড তৈরি হবে এইখানে, উপরের কার্বনটা হয়ে যাবে পজিটিভ, বাকিগুলো যেমন আছে তেমন। ডাবল বন্ড নাইট্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, অক্সিজেন মাইনাস। পরের ধাপে এই পজিটিভটাকে নিউট্রাল করার জন্য ইলেকট্রন গুলা এবার মুভ করবে নিচের দিকে। ফলে এইখানে তৈরি হবে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড। ইলেকট্রন নিচের দিকে মুভ করছে, ফলে কার্বন নাইট্রোজেনের বন্ধনটা ভেঙে গেছে। ফলে এই যে আবার সিঙ্গেল বন্ড হয়ে গেল, ডাবল বন্ড। আচ্ছা, আচ্ছা, এই তো নাইট্রোজেন এবং কার্বনের বন্ধনটা ভেঙে গেল, তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেল। এই এইখান থেকে আবার যে ইলেকট্রন অক্সিজেন নিয়ে গেছিল সেটা আবার ফেরত দিবে। এখন আগের বার যে অক্সিজেন নিয়ে গেছিল এবার ফেরত দিবে তার অপোজিট অক্সিজেন। ফলে এই যে অক্সিজেন ফেরত দিল, ফলে এইখানে হবে ডাবল বন্ড, আর এই পাশে অক্সিজেন হবে মাইনাস। পুরো জিনিসটা আরেকবার বলি। আচ্ছা, এই হলো নাইট্রোবেনজিন। নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই অক্সিজেন ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে, ফলে অক্সিজেনটা হবে নেগেটিভ, নাইট্রোজেন হবে আরো বেশি পজিটিভ। সেই পজিটিভকে কমানোর জন্য সে আবার রিং থেকে ইলেকট্রন টান দিবে। রিং থেকে টান দিলে নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে তৈরি হবে ডাবল বন্ড। যেহেতু ইলেকট্রন উপরে চলে গেছে, ফলে নিচের কার্বনটা হয়ে গেছে পজিটিভ। নাইট্রোজেন কার্বন ডাবল বন্ড তৈরি হলো। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য এই ডাবল বন্ড ইলেকট্রন গুলা মুভ করবে উপরের দিকে। ফলে এই নেগেটিভ আর ওই পজিটিভ মিলে ডাবল বন্ড তৈরি করলো। ফলে এই কার্বনটা হয়ে গেল পজিটিভ। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য এই ডাবল বন্ড ইলেকট্রন গুলো মুভ করলো নিচের দিকে। ফলে এই কার্বনটা হয়ে গেল পজিটিভ। এই পজিটিভকে নিউট্রাল করার জন্য এই ডাবল বন্ড ইলেকট্রন গুলা এই ডাবল বন্ডের ইলেকট্রন গুলা মুভ করবে আবার নিচের দিকে। ফলে এখানে তৈরি হলো ডাবল বন্ড, নাইট্রোজেন কার্বন ডাবল বন্ড ভেঙে গেছে, নাইট্রোজেন কার্বন সিঙ্গেল বন্ড। অক্সিজেন যে ইলেকট্রন নিছিল আবার সে ফেরত দিবে, তবে মনে রাখবা বাম পাশের অক্সিজেন নিছিল কিন্তু ফেরত দিবে ডান পাশের অক্সিজেন। ফলে ডান পাশের সাথে ডাবল বন্ড তৈরি হবে, বাম পাশের সাথে আবার উল্টায় যাবে আর কি। এই হলো নাইট্রোবেনজিনের রেজোন্যান্স। যদি এটা মনে থাকে তাহলে আর কি দিবা, যে যে বাম পাশের অক্সিজেন যদি ডাবল বন্ড থাকে সেটা ডান পাশে ডাবল বন্ড হয়ে যায় আর কি। এই হলো নাইট্রোবেনজিনের রেজোনেন্স, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা অ্যানালাইসিস করে যা দেখলাম যে এই নাইট্রোবেনজিনের রেজোনেন্স কাঠামোতে এই হলো নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড অক্সিজেন মাইনাস। আর আচ্ছা, তো এখানে আমি যা দেখলাম যে এর রেজোনেন্স কাঠামোতে ইলেকট্রন ঘুরতেছে রিং এর মধ্যে, ইলেকট্রন ঘুরতেছে এই বরাবর, ইলেকট্রন ঘুরতেছে এই বরাবর, ইলেকট্রন ঘুরতেছে এই বরাবর। যাই হোক, এর মধ্যে রিং এরটা আমার জন্য ইম্পর্টেন্ট। রিং এ আমি কোন কোন জায়গায় পজিটিভ পাইলাম, আমি এদিকে পজিটিভ পাইছি, এদিকে পজিটিভ পাইছি, এদিকে অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনে পজিটিভ পাইছি। তো ইলেকট্রোফাইল সে তো নিজে হইলো পজিটিভ, সে ভালোবাসে নেগেটিভ কে, সে দেখবে কোথায় নেগেটিভ বেশি। হ্যাঁ, কোথায় নেগেটিভ বেশি, কোথায় নেগেটিভ বেশি। নেগেটিভ কিন্তু তুলনামূলক বেশি হইলো মেটা পজিশনে। এই কারণে ইলেকট্রোফাইল মেটা পজিশনে বসে, তাই নাইট্রোবেনজিন মেটা নির্দেশক গ্রুপ। নাইট্রোবেনজিনটা বুঝছো? বুঝছি।
একটা বিশাল পার্ট শেষ তো। এটা হলো তোমার মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ টপিক ছিল, পরীক্ষায় প্রচুর আসে। তো এটা প্র্যাকটিস করতে হবে, তোমার নিজের অনেক কাজ আছে এটা নিয়ে, রেজোনেন্স নিয়ে নিজের অনেক, খাতায় কয়েকবার লিখতে হবে, কয়েকবার না অনেকবার লিখতে হবে। লিখলে পরে যায় তখন এটা পারবা। তাহলে এই ছিল বেঞ্জিনের রেজোনেন্স। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হইল বেঞ্জিন, বলয়, সক্রিয়কারী, সক্রিয়কারী। অথবা প্রশ্ন আসে মেটা নির্দেশক গ্রুপ হলো বেঞ্জিন, বলয়, নিষ্ক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী। ব্যাখ্যা করো। এটাও কিন্তু আসে। তো এটা আসলে তুমি কিভাবে লিখবা? তো প্রথমত সক্রিয়কারী আর নিষ্ক্রিয়কারী ব্যাপারটা কি? দেখো, অর্থোপেরা যারা আছে, এই যে CH3, এটা তো একটা অর্থোপেরা নির্দেশক গ্রুপ। এ কি করে? অর্থোপেরা যারা আছে তারা কি করে? অর্থোপেরা যারা আছে তারা হইলো বেনজিন বলয়ে ইলেকট্রন ঠেলে দেয় বা ইলেকট্রন পুশ করে। বেনজিন বলয়ে ইলেকট্রন ঠেলে দেয়, ফলে বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইলে ইলেকট্রোফাইল বেশি বেশি আসে, বেশি বেশি আসবে। কারণ ইলেকট্রোফাইল তো ইলেকট্রনকে ভালোবাসে। বেঞ্জিন বলে যদি বেশি বেশি ইলেকট্রন থাকে তাহলে সে বেশি বেশি আসবে, ফলে বিক্রিয়া ভালো বেশি খুব দ্রুত হবে, খুব ফাস্ট হবে। এই কারণে বলা হয় অর্থোপ্যারানির্দেশক গ্রুপ হলো বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ। তাহলে মেটা কি? তার উল্টা। মেটা কি করে? ইলেকট্রন ঠেলে দেয় না, মেটা হলো ইলেকট্রন টেনে নেয়। এই যে নাইট্রোবেনজিনে দেখছো, বেঞ্জিন লাইটে দেখছো, সে হলো ইলেকট্রন রিং থেকে টেনে নেয়। তাহলে মেটা যদি বেঞ্জিন বলে থেকে ইলেকট্রন পুল করে, তাহলে মেটা কি করে? মেটা হইলো বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন পুল করে, টেনে নেয়। ইলেকট্রন যেহেতু টেনে নেয়, ইলেকট্রন যেহেতু টেনে নেয়, ফলে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব কি হয়? যেহেতু ইলেকট্রন উপরের দিকে টেনে নিয়ে গেছে, তাহলে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব কমে যায়। আর ঘনত্ব যদি কমে যায় ইলেকট্রনের, ইপি আসতে চাইবে? চাইবে না। ইপি আসতে চায় না। ইপি যদি আসতে না চায় তাহলে বিক্রিয়া কি অনেক স্লো হয়। এই কারণে বলা হয় মেটা হলো বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ। তো কোশ্চেনটা ওইভাবে না এসে আবার এইভাবেও আসতে পারে, আসতে পারে না, এটা অনেকবার আসছে পরীক্ষায়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেঞ্জিন বলে সক্রিয়কারী গ্রুপ, বা এইভাবে বলে CH3 মিথাইল গ্রুপ বেঞ্জিন বলে সক্রিয়কারী গ্রুপ, ব্যাখ্যা করো। অথবা নাইট্রো গ্রুপ বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ, ব্যাখ্যা করো। তখন তোমার 4 মার্কসের জন্য আসে, তখন তোমার রেজোনেন্স থাকতে হবে। রেজোনেন্স যদি CH3 কথা বলে, তোমার CH3 রেজোনেন্সটা পুরোটা আইকা দেখাইতে হবে। তারপর তোমার বলতে হবে যে এই CH3, এবং বুঝে এইভাবে দেখাই দিবা আর কি। এই যে CH3 যখন আঁকছিলাম না, এই যে এইভাবে দেখাই দিবা যে এই যে দেখো কই CH3 কই, এই যে উপরে আঁকছিলাম, দেখো এখানে যখন ইলেকট্রন পুশ করে তখন দেখো রিং এর মধ্যে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, এবং দেখো 3টা পজিশনে নেগেটিভ তৈরি হয়েছে। তার মানে প্রচুর নেগেটিভ তৈরি হয়েছে, রিং এর ভিতরে নেগেটিভ বেড়ে গেছে। এতটুকু পর্যন্ত হুবহু কমন, এতটুকু পর্যন্ত লেখার পরে তোমার টোনটা চেঞ্জ হবে আর কি। আগের বার তো কোশ্চেন ছিল যে কেন অর্থপ্যারা গ্রুপ, আর এখন প্রশ্ন হলো কেন বেঞ্জিন বলয়কে সক্রিয় করে। তখন এতটুকু পর্যন্ত লেখার পর তুমি বলবা যে ও হলো বেঞ্জিন বলয়কে সক্রিয় করে কারণ অর্থপ্যারা গ্রুপগুলা বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঠেলে দেয়, ফলে রিং এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। রিং এর ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রোফাইল সহজে রিং এর মধ্যে যুক্ত হয় এবং দ্রুত যুক্ত হয় রিং, বেঞ্জিন রিং করতে ইলেকট্রোফাইল আকর্ষিত হয়। এই জন্য সে বেশি বেশি আসে এবং বিক্রিয়াটা খুব ফাস্ট হয়, খুব দ্রুত হয়। আর মেটা যদি হয় সেই ক্ষেত্রে ও তো বেঞ্জিন বলতে ইলেকট্রন টান দেয়, পুল করে, টেনে নিয়ে যায়, ফলে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব কমে যায়। এবং দেখো তুমি এরকম রেজোনেন্স আঁকার পরে এরকম ডাবল ট্রিপল অ্যারো দিয়ে এই জিনিসটা যখন দেখাবা তখন আরো সুন্দর হবে। যে এই যে ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে এবং 3টা জায়গায় যেখানে আগে নেগেটিভ ছিল সেখানে এখন পজিটিভ তৈরি হয়েছে, ফলে ইলেকট্রোফাইল সহজে আর রিং এর দিকে আসতে চায় না, কারণ ডেন্সিটি কমে গেছে ইলেকট্রনের। এই কারণে বেঞ্জিন বলয় এটা নিষ্ক্রিয় হয়ে যায়। এই কারণে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ, কিন্তু মেটা নির্দেশক গ্রুপ বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এই পর্যন্ত বুঝছো?
বুঝছি। আচ্ছা, এবার হইলো আমি একটানে টলোইনটা শেষ করে দেই। বুঝার মতো অনেক পড়াটা সব শেষ, এখন শুধু আর কি টাইনা পড়ানোর মতো। টলোইনের প্রিপারেশন, টলোইনের রিয়েকশন, এর মধ্যে ম্যাক্সিমাম আগেই পড়ে ফেলেছি টলোইনের প্রিপারেশন। আচ্ছা, তো এগুলো যেগুলো পড়াইলাম এখন পর্যন্ত রেজোনেন্সের খুবই ইম্পর্টেন্ট পার্ট। পরীক্ষার প্রশ্ন আসলে এগুলোই আসে। তো আসলে টলোইন, ভাই এবারের কি সিকিউ সলভ নেবেন? সিকিউ সলভ প্লাস। তার জন্য তো তোমার আগে পড়তে হবে। তুমি যদি যেমন মোটামুটি অ্যালকেন অ্যালকিন যখন পড়াইছিলাম তখন তোমরা পড়ছো, এই জন্য সলভ ক্লাসটা ভালো হয়েছে অনেক। এখন তোমার যদি পড়তে পারো তাহলে সলভ ক্লাস নেওয়া যায়। তোমার পড়তে হবে, না পড়ে সলভ ক্লাস করাটা ভালো হবে না। কোশ্চেন কি আসে আমি কিন্তু বলে দিছি, আমি তো এগুলা বুঝতো। কোশ্চেন কি আছে তো বলে দিলাম যে কি কি পরীক্ষা প্রশ্ন আছে। তুমি সলভ করবা তখন তুমি কি পাবা, তুমি যে রেজোনেন্স এগুলো পাবা। তারপর তুমি বেনজিনের রিয়েকশন গুলা পাবা। ওই যে ইপি প্রতিস্থাপন বিক্রিয়া আছে শুরুর দিকে পড়াইলাম, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এগুলোর কৌশল পাবা। এগুলো যদি তোমার পড়া থাকে তখন তোমার সলভ ক্লাসটা ভালো হয় আর কি। অ্যালকেন অ্যালকেনের মতো ভালো হবে আর কি, যদি আগে থেকে পড়ে রাখতে পারো। পড়তে পারবো কিনা এটা হলো কথা, সময় তো নাই। এগুলো পড়তে তো আসলে অনেক সময়ের ব্যাপার, বুঝছো। আসলে সময় লাগে এই যুগে যুগে পড়তে। আমি ফার্স্ট টাইম 6 মাসে পড়ছিলাম যুগ যুগ। জীবনের প্রথম যুগ যুগ পড়ছিলাম 6 মাস, উদ্বাসে পড়ছিলাম। আমাদের সময় ভাই যুগ যুগ শেষ করছিল 6.5 মাসে। আমাদের সময় উদ্বাসে জৈব যুগ পড়ানোর জন্য একটা ভাই নিয়েছিল আর কি, যে আমাদের একটা টিচার ছিল যে হলো আমাদের জৈব যুগ বাদে বাকি সব পড়াইছিল। আর একটা ভাই ছিল মোবারক ভাই, আমার ডিপার্টমেন্টের ছিল ভাই তো। ভাই হলো পুরো জৈব যুগ পড়াইছিল আমাদের 6.5 মাসে। বুঝতেই পারতেছো আসলে অনেক বড়। মানে তোমার সময় লাগবে, তোমার সময় লাগাটা একদমই স্বাভাবিক। তোমার জৈব যুগ নিজের পড়তে 3-4 মাস লাগাটা খুবই স্বাভাবিক, এবং এটা আসলে অনেক কম সময়। আরো বেশি লাগার কথা, অন্যান্যদের আরো বেশি লাগে। এবং ম্যাক্সিমাম তো পড়ে না, বাদ দেয়। অনেক ভালো ভালো জায়গায় চান্স পায় কিন্তু জৈব যুগ পড়ে না, বাদ দেয়। ওই বাকিগুলো ভালো পারে আর কি, হয়তো এই কারণে। জৈব যুগ আসলেই কঠিন, এটা মাইনে নিতে হবে। কিছু করার নেই। প্রচুর পড়তে হয়, মনে থাকে না, মনে থাকে না। টোটালি মনে থাকে না, কারোরই মনে থাকে না। পড়তে হবে দেখো, টোলোইনের প্রস্তুতি ম্যাক্সিমামই হলো আগে পড়ছো। যেমন তুমি আগে টোলোইনের অনেকগুলো প্রস্তুতি আগে পড়ছো। যেমন তুমি পড়ছো হইলো অ্যালকেন, যখন পড়ছো অ্যালকেন টপিকের মধ্যে তুমি পড়ছো হইলো উডস ফিটিক, উডস ফিটিক বিক্রিয়া। এগুলো আর পড়াবো না, এগুলো আগে পড়ছো। উডস ফিটিক বিক্রিয়া পড়ছো। দেন তুমি বেনজিনের মধ্যে আজকে যখন বেনজিন পড়াইলাম, আজকে বেনজিনের মধ্যে তুমি একটা প্রিপারেশন পড়ছো। এটা হইলো এই কি বলে ফিডল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডল ক্রাফট, এটা আজকে পড়ছো। অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। এরপরে তুমি অ্যালকেন টপিকের মধ্যে উডস ফিটিক বাদেও আরেকটা প্রিপারেশন পড়ছো। ওইটা হলো তোমার ওই যে অ্যারোমেটিকরণ বিক্রিয়া, অ্যারোমেটিকরণ বিক্রিয়া। তুমি যদি এন হেক্সেন নাও তুমি পাবা বেনজিন, তুমি যদি এন হেপটেন নাও তাহলে তুমি পাবা টলোইন, আর তুমি যদি এন অক্টেন নাও তুমি পাবা হলো জাইলিন। এগুলো সব অ্যালকেন টপিকের মধ্যে পড়া হয়েছে। তারপরে হইতে পারে ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন, এইটাও পড়ছো আগে। 5 নাম্বার হইতে পারে ক্লিমেনসন, ক্লিমেনসন এটাও আগে পড়ছো। তারপরে ক্লিমেনসনটা মনে হয় আমি অ্যারোমেটিকের জন্য দেখাই নাই, আমি একটু অ্যারোমেটিকের জন্য দেখাই। ক্লিমেনসনটা কেমন ছিল, যে এই যে সিও মূলকটা আছে না, এটা কনভার্ট হয়ে যায় মিথিলিন মূলকে। কার প্রেজেন্সে? জিঙ্ক অ্যামালগাম আর হইলো গাঢ় এই সিএল এর উপস্থিতিতে। তো এই ধরো যে তুমি নিলা অ্যালডিহাইড, সি ডাবল বন্ড ও, এই হলো হাইড্রোজেন। এর মধ্যে তুমি যোগ করলা জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বোঝানোর জন্য আমরা এরকম জায়মান হাইড্রোজেন দিই। এবং কি হয় এখানে, মিথিলিন মূলকটা তৈরি হয় কার জায়গায়, কার্বন সিও জায়গায়, সিও। তো সিওর জায়গায় হলো CH2, আর আছে একটা হাইড্রোজেন মিলে হয় CH3। এই হলো ক্লিমেনসন বিক্রিয়া। ক্লিমেনসনের অনুরূপ একটা বিক্রিয়া ছিল, তার নাম হলো উলফ কৃষ্ণার।
উলফ কৃষ্ণার বিক্রিয়া। আচ্ছা, এরপরে আর কোন জায়গায় পড়ছিল, আর কোন জায়গায় পড়ছিল আর? আচ্ছা, ছয়। আরেকটা করা যায় হলো, অ্যালকেনে পড়ছিল একটা বিক্রিয়া, যে লাল ফসফরাস ও HI, এখান থেকে করা যায়। তারপর তাহলে ওটস ফিটিক, ফিটোক্রাফ অ্যালকাইলেশন, ডিকার্বক্সিলেশন, অ্যারোমেটিকরণ পড়লাম, ক্লিমেনসন, ওলফ কৃষ্ণার, রেড ফসফরাস। এগুলো হলো তোমার টলোইনের প্রিপারেশন। আচ্ছা, এবার আসো টলোইনের রিয়াকশন, মানে টলোইনের নতুন কোনো প্রিপারেশন নাই, সব হলো আগেই পড়ছো। আচ্ছা, এবার আসো টলোইনের বিক্রিয়া। তো টলোইনের বিক্রিয়া, টলোইন কিরকম, এই যে বেনজিনের উপরে হলো একটা CH3, ওর বিক্রিয়া হলো দুই ধরনের। এক হলো এই CH3 রিলেটেড বিক্রিয়া, এক হইলো এই CH3 রিলেটেড বিক্রিয়া, এর বলা হয় পার্শ্ব শিকল বিক্রিয়া। তাহলে এই CH3 রিলেটেড যে বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ যে বিক্রিয়াগুলো CH3 জন্য হয়, তাহলে বলা হয় পার্শ্ব শিকল বিক্রিয়া। তো এই CH3 বলা হয় পার্শ্ব শিকল। আর এই যে বেনজিন রিংটা, এর বলা হয় অ্যারোমেটিক নিউক্লিয়াস। অ্যারোমেটিক নিউক্লিয়াস, অ্যারোমেটিক নিউক্লিয়াস। এই অ্যারোমেটিক নিউক্লিয়াসের জন্য যে বিক্রিয়াগুলা, সেটা হলো অ্যারোমেটিক নিউক্লিয়াসের বিক্রিয়া। আর পার্শ্ব শিকলের জন্য যে বিক্রিয়াগুলা, এগুলো হলো পার্শ্ব শিকলের বিক্রিয়া। তাহলে বিক্রিয়া দুই ধরনের, একটা হলো পার্শ্ব শিকল আর একটা হলো অ্যারোমেটিক নিউক্লিয়াস। তাহলে ফার্স্টে পার্শ্ব শিকলের বিক্রিয়া দেখবো, দেন অ্যারোমেটিক নিউক্লিয়াসের বিক্রিয়াগুলো দেখবো, টলোইন শেষ। তাহলে ফার্স্টে আসো পার্শ্ব শিকল বিক্রিয়া। পার্শ্ব শিকল বিক্রিয়া, এক নাম্বার হইলো ক্লোরিনেশন। ক্লোরিনেশন, ক্লোরিনেশন হইলো এই যে বেনজিন, এই যে টলুইন, ক্লোরিনেশন করবা, Cl2 যোগ করবা, কার উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। আলোর উপস্থিতিতে বা 111°C টেম্পারেচারে দিলে কি হয়, ওই যে মিথেনের ক্লোরিনেশন যেরকম অ্যালকেনের, মানে এই যে পার্শ্ব শিকল পার্টটা না, এটা একটা অ্যালকেনের মতো। আর অ্যারোমেটিক নিউক্লিয়াসটা কার মতো? বেনজিনের মতো। এই দুই ধরনের বিক্রিয়াই দেয়, যেমন অ্যালকেন ক্লোরিনেশন বিক্রিয়া দেয়, এও আবার এরকম ক্লোরিনেশন বিক্রিয়া দেয়। তাহলে কি হয়, একটা করে হাইড্রোজেন যাবে, একটা করে ক্লোরিনকে প্রতিস্থাপন করবে, প্লাস HCl। আবার এই যে যোগটা তৈরি হলো, এর নাম কিন্তু বেনজাইল ক্লোরাইড, এগুলা নামকরণের মধ্যে পড়ে আসছো। এই যে বেনজাইল ক্লোরাইড, টলুইন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে যে মূলক হয় তার নাম হলো বেনজাইল। আবার বেনজাইল থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে যে মূলক হয় তার নাম হলো বেনজাল। আবার বেনজাল থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে যে মূলক হয় তার নাম হলো বেনজো। এই বেনজাইল ক্লোরাইডের মধ্যে আবার যদি ক্লোরিন যোগ করি, আলো বা 111°C টেম্পারেচার, উৎপন্ন হয়, একটা ক্লোরিন যাবে, একটা হাইড্রোজেনকে সরাই দিবে, CH Cl2, এর নাম হলো বেনজাইল ডাইক্লোরাইড। আবার এই বেনজাইল, না বেনজাইল না, এর নাম হলো বেনজাল, বেনজাল ডাইক্লোরাইড। আবার এই বেনজাল ডাইক্লোরাইড এর মধ্যে যদি আবার ক্লোরিন অটোমেটিক চলতে থাকে 111°C, আবার একটা ক্লোরিন যে একটা হাইড্রোজেনকে সরাই দিবে, উৎপন্ন হবে CCl3 প্লাস HCl। এটার নাম হলো তোমার বেনজো ট্রাইক্লোরাইড। এগুলোর নাম আর লিখলাম না, এগুলোর নাম আগে লিখা আছে, নামকরণ টপিকে লিখা আছে। এই হলো পার্শ্বরিকলের মধ্যে প্রথম বিক্রিয়া, ক্লোরিনেশন। এবার 2 নাম্বার, 2 নাম্বার হলো টলোইনের জারণ। এখন টলোইনের জারণ হলো দুই ধরনের, একটা হলো টলোইনের তীব্র জারণ, তীব্র জারণ, আর একটা হলো টলোইনের দুর্বল জারণ। তো তীব্র জারণ কখন হবে? যখন তুমি তীব্র জারক ব্যবহার করবা। তীব্র জারক কারা কারা আছে? তীব্র জারক হলো KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড। তীব্র জারক হিসেবে আছে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। তীব্র জারক হিসেবে আছে গাঢ় নাইট্রিক অ্যাসিড। এরা সবাই হলো তীব্র জারক। হইতে পারে KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই হলো তীব্র জারক। এই তীব্র জারকের উপস্থিতি তুমি যদি জারণ করো, তাহলে ওইটা হবে তীব্র জারণ। তাহলে এটা রুলসটা একটু শিখিয়ে দিই। যে কোনো তোমার এরকম অ্যারোমেটিক, মানে যে কোনো টাইপের বেঞ্জিনের যৌগের তুমি তীব্র জারণ করতে পারবা এই রুলসের সাহায্যে। সেটা হলো যে
কানেক্টিং পরমাণুতে কানেক্টিং পরমাণুতে কানেক্টিং পরমাণুতে যদি হাইড্রোজেন থাকে, তাকে জারণ করলে, কানেক্টিং পরমাণু বলতে কানেক্টিং কার্বনে যদি হাইড্রোজেন থাকে, তাকে জারণ করলে সরাসরি বেনজোইক বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। যেমন ধরো বেনজিনের মাথায় আছে হইলো CH বন্ড CH3 এটা নাম হলো কিউমিন। এই কিউমিনকে তুমি যদি জারণ করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি পাবা হলো বেনজোইক অ্যাসিড, C OOH। তুমি যদি সি বন্ড CH ডাবল বন্ড CH2 কানেক্টিং পরমাণুতে হাইড্রোজেন আছে, জারণ করলে বেনজোইক অ্যাসিড। তাহলে বলো, তুমি যদি টলোইনের জারণ করো, তোর আরেকটা উদাহরণ নিলাম, ধরো এবার নিলাম হলো কি যে CH3 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 কানেক্টিং পরমাণুতে হাইড্রোজেন নাই, তাহলে আর জারণ করলে বেনজোইক অ্যাসিড পাবা না। তাহলে এবার বলো টলোইনের ব্যাপারটা আসো। ও, যেগুলো মার্চ করে দিব নি। তাহলে টলোইনের ব্যাপারটা আসো। তো টলোইনের তো বিক্রিয়া শিখতেছিলাম পার্শ্বশিকলের মধ্যে 2 নম্বর বিক্রিয়া হইলো তোমার তীব্রজারণ। তীব্রজারণের রুলসটা শিখা হয়ে গেল। তীব্রজারণ বিক্রিয়ার যে কানেক্টিং পরমাণুতে যদি একটা হাইড্রোজেন থাকে, তাহলে ওটাকে জারণ করলে সরাসরি তুমি বেনজোইক অ্যাসিড পাবা। এখন হলো তোমার টলোইন। তাহলে টলোইনের ব্যাপারটা আসো। টলোইনের ক্ষেত্রে কি থাকে, এই যে টলোইন কি, কানেক্টিং পরমাণুতে 3টা হাইড্রোজেন আছে। তাহলে ওরা যদি তুমি জারণ করো কার উপস্থিতিতে, তুমি একটা তীব্র জারক নিতে পারো। সেটা নাইট্রিক অ্যাসিড হতে পারে, সেটা হইতে পারে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড হইতে পারে। যে কোনো একটা তীব্র জারক তুমি নিলাম, ধরো আমি নিলাম KMnO4, আর নিলাম ধরো সালফিউরিক অ্যাসিড। যেহেতু আমি তীব্র জারক নিছি, তাহলে তার হলো তীব্র জারণ হবে। এবং তীব্র জারণে কানেক্টিং পরমাণুতে একটা হাইড্রোজেন থাকলে তারে জারণ করলে তৈরি হয় বেনজোইক অ্যাসিড। এবার আসো 3 নাম্বার। 3 নম্বরের ক্ষেত্রে হলো দুর্বল জারণ করবো এবার। দুর্বল জারণ, এই হলো টলোইন। ওরা দুর্বল জারণ করার জন্য আমার দেওয়া লাগবে কি, দুর্বল জারক দেওয়া লাগবে। দুর্বল জারক, এই হলো টলোইন। ওরা এবার জারণ করবো, তবে ওরা এবার তীব্র জারণ করবো না, ওরা জারণ করবো দুর্বল জারণ। দুর্বল জারণ করার জন্য আমি ব্যবহার করলাম 65% সালফিউরিক অ্যাসিড, ব্যবহার করলাম MnO2 প্রভাবক, এবং 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তখন দুর্বল জারণ হয়। এবং বেঞ্জিনের মানে টলোইনের দুর্বল জারণ করলে তৈরি হয় বেঞ্জালডিহাইড। এই বেঞ্জালডিহাইডের একটা প্রস্তুতি কিন্তু আজকে আবার শিখছো গেটারম্যান কোচ বিক্রিয়াতে। আর আরেকটা প্রসেস হইলো টলোইন থেকে বানানো, সেটা হলো টলোইনের দুর্বল জারণ। আচ্ছা, এই সেম রিয়েকশনটাই কিন্তু আমি দিতে, আচ্ছা এনতে কি হয়, একটা হাইড্রোজেন রইলো, বাকি 2টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করে H2O। তাহলে একটা হাইড্রোজেন প্রবেশ করলো, একটা হাইড্রোজেন পানি তৈরি করলো, দুই চাইলে এরকম ব্যালেন্স করা যায়, ব্যালেন্স করাটা ম্যান্ডেটরি না, চাইলে করতে পারো আর কি। আচ্ছা, এরপরে হলো তোমার বেনজিন, এই যে CH3, এই সেম বিজারণটাই আমি করব, তবে আমি বিজারণটা করব হইলো একটা ভিন্ন প্রভাবকের উপস্থিতিতে। আমি সালফিউরিক অ্যাসিড MnO2 এগুলো দিব না। আমি দিব CrO2Cl2, আর দিব হলো CS2। এর নাম হলো ক্রোমিল ক্লোরাইড। এবং কার্বন ডাই সালফেটের উপস্থিতি দিব সেম, দুর্বল বিজারণ, সেম প্রোডাক্ট, বেঞ্জালডিহাইড প্লাস H2O।
তবে এই বিক্রিয়ায় আমি একটা ভিন্ন ধরনের প্রভাবক ইউজ করছি, এই জন্য এই বিক্রিয়াকে বলা হয়, এটা আবিষ্কার করছে হলো, না এটা তো আবিষ্কার না। এটা আবিষ্কারের নাম অনুযায়ী তৈরি হয় না, এটা এই আবিষ্কারকের নাম অনুযায়ী এটা তৈরি হয় না, এটার নাম হলো ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়া পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে যে ইটার্ড বিক্রিয়াটি লিখো। এই টাইপের কোশ্চেন গুলো আসলে অ্যাডমিশনে বেশি আসে, বোর্ডে তুলনামূলক কম আসে। নাম ধরে বলে যে ইটার বিক্রিয়াটা লেখো, তো ইটার বিক্রিয়া লিখলে এটা লিখতে হবে আর কি। আর বোর্ডে হলো তোমার এমন কোশ্চেন হবে যে তোমার হয়তো বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড তৈরি করা লাগতে পারে, সেই ক্ষেত্রে তুমি বেঞ্জিন থেকে টলোইনে আসবা, দেন টলোইন থেকে তুমি বেঞ্জালডিহাইড তৈরি করবে, অথবা অন্য কোনো জায়গা থেকে বানাইতে হতে পারে। তখন তুমি এখান থেকে যে কোনো একটা ডিরেকশন ইউজ করতে পারো। হয় তুমি উপরেরটা ব্যবহার করে তার দুর্বল বিজারণ করতে পারো, অথবা তুমি ইটার্ড বিক্রিয়াকে ব্যবহার করে তুমি টলোইনের দুর্বল বিজারণ করতে পারো। টলোইনের পার্শ্ব শিকল বিক্রিয়া কমপ্লিট। এবার হলো টলোইনের অ্যারোমেটিক নিউক্লিয়াসের বিক্রিয়া। সব আগেই পড়ে ফেলাইছি বেনজিন টপিকে। তারপর আমি লিখবো, তারপর লিখতেছি নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, ফিডল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডল ক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, এগুলো। আচ্ছা দাও, এগুলা খুবই সহজ, আগেই পড়ে ফেলাইছো, খালি টান দিব, খালি টান দিয়ে খালি লিখবো আর কি। দাও, তো অ্যারোমেটিক নিউক্লিয়াসের বিক্রিয়া সবই আগে পড়ে ফেলাইছো, জাস্ট আমি লিখে দিই আর কি। অ্যারোমেটিক নিউক্লিয়াসের বিক্রিয়া, এক নম্বর হলো নাইট্রেশন। নাইট্রেশন, নাইট্রেশন দুই একটা নতুন জিনিস আছে, ভালো করে খেয়াল করো, নাইট্রেশনটা ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, বোর্ডে আসে। কি আসে যে এখন পড়ালে বুঝতে পারবা। তো এই যে ধরো যে টলোইন, এই টলোইনে তুমি নাইট্রেশন করবা। নাইট্রেশনের জন্য কি দেওয়া লাগবে? HNO3 দেওয়া লাগবে, সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে, H2SO4। নাইট্রেশন করলে কি হবে? একটা নাইট্রো গ্রুপ আসবে। এখন নাইট্রো গ্রুপ কোথায় যুক্ত হবে? CH3 তো অর্থ প্যারা, একটা যুক্ত হবে অর্থ পজিশনে, আর আরেকটা যুক্ত হবে প্যারা পজিশনে। তাহলে এই একটা যুক্ত হইলো অর্থ পজিশনে, আর আরেকটা যুক্ত হইলো প্যারা পজিশনে। এই এদেরকে, এই যে যে অর্থ প্যারা পজিশনে যে যুক্ত হইলো, CH3 একটা গেল অর্থতে, একটা গেল অর্থতে, একটা গেল প্যারাতে। এরে যদি তুমি, একটা গেল অর্থতে, আরেকটা গেল হলো প্যারাতে, এরে তুমি যদি আবার নাইট্রেশন করো এই দুইটাকে, যে দুটো তৈরি হলো, এদের যদি তুমি আবার নাইট্রেশন করো HNO3 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে প্রথমটার ক্ষেত্রে যাবে হলো প্যারাতে, প্রথমটার ক্ষেত্রে যাবে হলো প্যারাতে, নাইট্রোতে তো আছে, যাবে হলো প্যারাতে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যাবে হলো অর্থতে। আলটিমেটলি এটাই তৈরি হয়, এটাই দুইবার তৈরি হয়। এবার এই যে যোগটা তৈরি হইলো, বেনজিন, তার উপরে CH3, একটা অর্থতে, একটা প্যারাতে, এরা যদি আবার নাইট্রেশন করো HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, সেক্ষেত্রে তৈরি হয় বেনজিন। এই হলো CH3, এই হলো NO2, NO2, আরেকটা NO2 এসে যুক্ত হবে কোথায়? এইখানে। এই যোগটার নাম হলো 2,4,6 ট্রাই নাইট্রো টলোইন। ট্রাই থেকে হলো টি, নাইট্রো থেকে এন, আর টলোইন থেকে টি, এটাই হলো TNT। তো পরীক্ষার প্রশ্ন আসে, TNT হলো বিস্ফোরক, হ্যাঁ, বোমা তৈরিতে ব্যবহার করা হয়, বোমা, বোমা মানে TNT দিয়ে, TNT দিয়ে বোমা মানে। তো এই TNTর সংকেত কি? 2,4,6 ট্রাইনাইট্রো টলোইন। অর্থাৎ তুমি টলোইনে আসবা, টলোইনে আসার পর টলোইনকে নাইট্রেশন করবা, নাইট্রেশন করলে 2, 4, 6 পজিশনে নাইট্রোমূলক যুক্ত হবে এবং তৈরি হবে TNT, 2,4,6 ট্রাই নাইট্রো টলোইন। খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, একটা মজার ব্যাপার আছে। এই যে প্রথমবার যে বিক্রিয়াটা নাইট্রেশন হয়, এটা হয় 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, অনেক কম টেম্পারেচারে, কারণ টলোইনের CH3 অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, এ হলো বেনজিন বলয়কে সক্রিয় করে, এই জন্য বিক্রিয়া খুব দ্রুত হয়। বেনজিনের নাইট্রেশন থেকেও এটা দ্রুত হয়। বেনজিনের নাইট্রেশন করতে সম্ভবত 50 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস লাগে, আর এটা করতে লাগে হলো মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। খুবই ফাস্ট হয়।
কিন্তু পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, যখন একটা নাইট্রোমূলক রিং এর মধ্যে ঢুকছে, নাইট্রোমূলক হলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, এই জন্য এইখানে টেম্পারেচার লাগে হলো 60 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে নাইট্রিক অ্যাসিডটা, এটা তখন আর নর্মাল নাইট্রিক অ্যাসিড নিলে হয় না, এটা নিতে হয় কি জানো? এটা নিতে হলো ধুমায়িত নাইট্রিক অ্যাসিড। ধুমায়িত নাইট্রিক অ্যাসিড মানে অনেক গাঢ় আর কি, ঘন, মানে খুব পাওয়ারফুল, যেখানে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা বেশি, পানির পরিমাণ কম, অনেক হাইলি কনসেন্ট্রেটেড, অধিক ঘনমাত্রা নাইট্রিক অ্যাসিডকে বলা হয় ধুমায়িত নাইট্রিক অ্যাসিড। কারণ ওই যে নিষ্ক্রিয় গ্রুপ চলে আসছে, এখন তো রিয়েকশনটা খুব স্লো ডাউন হয়ে গেছে, খুবই স্লো হয়ে গেছে, কারণ নাইট্রোমূলক হলো বেনজিন বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, সে বিক্রিয়াকে স্লো করে দিছে, এই জন্য টেম্পারেচার বাড়াইতে হয়। আর আমার যে অ্যাসিডটা আছে সেটা নেওয়া লাগে আর একটু বেশি ঘনমাত্রার, এই জন্য এটার নাম হলো ধুমায়িত নাইট্রিক অ্যাসিড। পরবর্তী ক্ষেত্রে তো দুইটা নাইট্রোমূলক, এখন বেনজিন বলয় আরো বেশি নিষ্ক্রিয় হয়ে গেছে, এই জন্য এখানেও নেওয়া লাগে ধুমায়িত নাইট্রিক অ্যাসিড। এবং এই ক্ষেত্রে টেম্পারেচার লাগে 110 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই গেল নাইট্রেশন, খুবই ইম্পর্টেন্ট ছিল, বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। নাইট্রেশনের পরে 2 নম্বর হইলো ফিডল ক্রাফট অ্যালকাইলেশন, দরকার টাইনা শেষ করে দিব। ফিডল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন মানে কি? রিঙে অ্যালকাইল মূলক প্রবেশ করানো। ফিডল ক্রাফট অ্যালকাইলেশন, এই হলো ধরো টলোইন, এই টলোইনের মধ্যে তুমি এবার দিবা অ্যালকাইল হ্যালাইড, ধরো আমি নিলাম মিথাইল ক্লোরাইড, প্রভাবক হিসেবে দেওয়া লাগবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বাক্সে ঢুকতে দালাল লাগে। সো প্রভাবক না দিলে এটা বাক্সে প্রবেশ করবে না। উৎপন্ন করলো CH3, একটা যাবে অর্থ পজিশনে আর আরেকটা যাবে হইলো প্যারা পজিশনে। এই হলো CH3, একটা গেল অর্থ পজিশনে আর একটা যাবে প্যারা পজিশনে। দুইটা CH3 থাকলে তার নাম হলো জাইলিন। এবার 3 নম্বর হলো ফিডল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন মানে হলো রিঙে অ্যাসাইল মূলক প্রবেশ করানো। তাহলে এই হলো টলোইন CH3, এর মধ্যে এবার যোগ করবো একটা অ্যাসাইল মূলক CH3, সি ডাবল বন্ড ও, বন্ড Cl দিলাম, তো এর একটা অ্যাসাইল মূলক দিব এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। একটা অ্যাসাইল মূলক যাবে হইলো অর্থ পজিশনে, আরেকটা অ্যাসাইল মূলক যাবে হইলো প্যারা পজিশনে। একটা অ্যাসাইল মূলক যাবে হইলো অর্থ পজিশনে, আরেকটা অ্যাসাইল মূলক যাবে হইলো প্যারা পজিশনে। এই হলো ফিডল ক্রাফট অ্যাসাইলেশন। এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার। এরপর আসলে 4 নাম্বার। আর কি শিখছিলাম? ক্লোরিনেশন শিখছিলাম, ক্লোরিনেশন, ক্লোরিনেশন শিখছিলাম, ব্রোমিনেশন শিখছিলাম, একই কথা। ক্লোরিন দিলে ক্লোরিনেশন আর ব্রোমিন দিলে ব্রোমিনেশন। এই হলো বেনটলোইন, এই টলোইনের মধ্যে যোগ করলাম ক্লোরিন, কার উপস্থিতিতে? অনার্দ্র, অনার্দ্র FeCl3। একটা ক্লোরিন যাবে হইলো অর্থ পজিশনে, আরেকটা ক্লোরিন যাবে হইলো, আরেকটা ক্লোরিন যাবে প্যারা পজিশনে, কারণ CH3 অর্থ প্যারা ইন্ডিকেটিং গ্রুপ। 5 নাম্বার, ব্রোমিনেশন ক্লোরিনেশন একই রকম লাগবে না, হইতে পারে সালফোনেশন। সালফোনেশন, সালফোনেশন মানে হলো রিং এ সালফোনিক অ্যাসিড গ্রুপ প্রবেশ করানো। এই হলো, সরি বেনজিন তো না, টলোইন, টলোইন CH3, এর মধ্যে যোগ করব হলো H2SO4, কার উপস্থিতিতে? সালফোনেশনে দেওয়া হয় SO3, হিট দেওয়া হয়, সেই ক্ষেত্রে সালফোনিক অ্যাসিড গ্রুপ একবার যাবে অর্থ পজিশনে, আরেকবার সালফোনিক অ্যাসিড যাবে হইলো প্যারা পজিশনে, SO3H। আর এই হইলো CH3। এই হইলো তোমার টলোইন শেষ। আজকে এই পর্যন্তই থাক, কি বলো? ফেনল আরো কঠিন, ফেনল আজকে না পড়ে, ফেনল নেক্সট ক্লাসে পড়া মনে। এখন কি করবা, যোগ যোগ কি শেষ করে দিব নাকি, মানে তোমার, না পরীক্ষা পরে শেষ করবা? পরীক্ষার পরে নেক্সট তো পরীক্ষা শুরু হয়ে যাবে, সামনে মনে হয় শুরু হবে বুঝতে। তাহলে কি এই পর্যন্তই থাকবে, টলাইন পর্যন্ত? তো টলোইন থেকে আসার কোনো চান্স আছে? টলাইন তো শেষ, টলাইন এই পর্যন্তই, টলাইন শেষ। না না না, ফেনল ফেনল থেকে আসার চান্স আছে? হ্যাঁ ফেনল তো, ওটা তো আসলে, ওটাও তো অনেক বড় টপিক, ওটাও তো শেষ করতে অনেক সময় লাগবে। এই পর্যন্তই থাক, ঠিক প্রেশার নিও আছে, না ওটা, শেষ করে পড়ালে এখন বুঝবা না, ওটা অনেক
বড় আছে এটা, কঠিন আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। টলেন পর্যন্ত থাক তাহলে, এরপরে এক্সাম শেষ করো, দেন এক্সামের পরে এই পর্যন্তই পড়ো, যতটুকু পর্যন্ত পড়াইলাম এই পর্যন্তই পড়ো, অতিরিক্ত চাপ নিও না। পরীক্ষার জন্য এই পর্যন্ত পড়ে যাও, আমার বিশ্বাস, আমার কাছে মনে হচ্ছে তুমি এই যতটুকু পর্যন্ত পড়াইলাম এতটুকু পর্যন্ত তুমি দুইটা সৃজনশীল পাবা। আমার মনে হচ্ছে ফেনল থেকে কোশ্চেন দিবে না, কারণ বাদ বাকি স্যারের উপর। এতটুকু পর্যন্ত ভালো করে পড়ে রাখো, তাহলে এতে করে সুবিধা হলো তোমার, যোগাযোগের একটা বিশাল অংশ শেষ থাকবে। এরপরে পরীক্ষার পরে এই ফেনল থেকে শুরু করে এসি পর্যন্ত শেষ করে দিব। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা।